এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? বলে ঠাস করে মুখে চড় বসিয়ে দিল। আমি তো না হয় দেখতে পাইনি, তাই আপনি কি চোখে দেখতে পারেন না? এই ছোট লোকের বাচ্চা, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আমার বাবা কি করে জানিস? আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি নাকি? একদম চুপ ছোট লোকের বাচ্চা। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে, মেয়েদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। হ্যাঁ, বলে মেয়েটার আগে গজগজ করতে করতে চলে গেল। আমি কি ইচ্ছে করে এমনটা করেছি নাকি? শুধু শুধু মেরে চলে গেল। কি আর করার, নিজের ক্লাসটা খুঁজতে লাগলাম। কি রে মানহা, ক্লাসে যাবি না? অমন পেঁচার মতো মুখ করে রাখছিস কেন? আরে কই থেকে যে যত সব ছোট লোক আসে আর গায়ে হুমড়ি খেয়ে পড়ে। তুই কার কথা বলছিস? যে ছেলেটাকে একটু আগে চড় মারলি? হ্যাঁ, একদম ঠিক করেছিস। তাকিয়ে দেখ না, পুরাই খেয়া দেখ। কাপড় চোপড়ের ঠিক নাই, তেল দিয়ে মাথা কুচকুচে করে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল। ওদিকে মানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়। একটুবার ক্লাসে স্যারও চলে আসে। অন্যদিকে আমি অনেক কষ্টে ক্লাসটা খুঁজে বের করি। দেখি স্যার ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসে যাই। আমার পোশাক ভালো না দেখে কেউ জায়গা দিচ্ছে না। একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তোমাদের সাথে নতুন একজন ক্লাসমেটের পরিচয় করে দেই। এখন থেকে তোমাদের সাথে পড়বে। আমি স্যারের পাশে গিয়ে দাঁড়াই। তোমাদের নতুন ক্লাসমেট মাহফুজ মাহমুদ, অনেক ভালো ছাত্র। পরিচয় পর্বে শেষ করে আবারও বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে কি রে তিশা, ওই খ্যাতটা আমাদের ক্লাসে কি করে? শুনলি না, স্যার বলল এখন থেকে আমাদের সাথেই পড়বে, মানে আমাদের ক্লাসমেট। সেটা তো শুনেছি, কিন্তু ওর মতো খ্যাত এই ক্লাসে থাকলে ক্লাসটাই তো শেষ হয়ে যাবে। স্যারদের আর রুচিবোধ বলতে কিছু থাকলো না। না হলে ওর মতো একটা খ্যাতকে এই কলেজে কিভাবে অ্যাডমিশন দিল? আচ্ছা, সেটা ওই খ্যাতের কাছ থেকেই জেনে নেব। এখন ক্লাস কর। হ্যাঁ। স্যার ক্লাস শেষ করে চলে গেল। নিজের মতো ক্লাস করে বের হয়ে গেলাম। এখনও কেউ ফ্রেন্ডশিপ করতে আসেনি। আসবে বা কেন? এরকম খ্যাতের সাথে কেউ কি ফ্রেন্ডশিপ করতে চায়? এই কথাগুলো ভাবছি, তখন একটা ছেলে দৌড়ে এসে বলল, হাই আমি তাহসিন। আমিও জবাব দিলাম, আমি মাহফুজ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। একটু অবাক হয়ে গেলাম, কারণ আমার সাথে বন্ধুত্ব করলো। তোমার বাসা কোথায়? এই সামনে আমার বাসা। আপনার? আমার বাসা সিনেমা হলের সামনে। আর কি আপনি আপনি বলা শুরু করছো? বন্ধুত্বের মাঝে কখনো আপনি বলা চলে না, সেটা জানো না? হ্যাঁ জানি তো। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা, তোর ফোন নাম্বারটা দে তো। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দুজন মিলে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। দড়ি দেখে মানহা আর ওর বান্ধবীরা বসা ছিল। ওদেরকে দেখে মাথা নিচু করে যেতে লাগলাম। এমন সময় কেউ একজন ডাক দিল, এই খ্যাত, এদিকে আয়। আমি তাকে দেখি যে মানহা ডাকছে। মাথা নিচু করে ওদের কাছে গেলাম। জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই ছাড়া এই কলেজে আর খ্যাত কয়টা আছে যে ওদেরকে ডাকবো? আমাকে একটা কথা বলতো, মাথায় কিছুতেই আসতেছে না যে তোর মতো খ্যাত এই কলেজে অ্যাডমিশন নিল কিভাবে? মানহা, তুমি সবার সাথেই এইরকম করতে পারো না। বারে, তুই দেখি গরিবের রবিনহুড হইছিস, হঠাৎ ওর খ্যাতটার হয়ে কথা বলছিস। তোকে কি কলেজ থেকে বের করার ব্যবস্থা করব? মানহার কথা শুনে চুপ হয়ে যাই। কি রে খ্যাত, এবার বলতো তোর মতো খ্যাত এই কলেজে অ্যাডমিশন নিল কিভাবে? আমি চুপ করে আছি। ইচ্ছে করলে মেয়েটার কথাগুলোর উত্তর দিতে পারতাম, কিন্তু নিজেকে বদলে নিয়েছি। না হলে আমার আসল রূপ দেখলে সবাই কথা বলতে ভয় পাবে। আরে মানহা, ও কি বলবে? ওর কোনো যোগ্যতা আছে নাকি এই কলেজে পড়ার? মনে হয় স্যারদের হাতে পায়ে ধরে অ্যাডমিশন নিয়েছে। একদম ঠিক বলেছিস তিশা। আর ওই খ্যাত, তোর কি রুচিবোধ বলতে কিছুই নাই নাকি? এটা কি পরে আছিস? শার্ট তো মনে হচ্ছে কারো কাছ থেকে ভিক্ষা করে আনছিস। যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে আমাকে বলিস, কয়টা টাকা দান করে দিব। বলেই সবাই হাসতে থাকে। ওদের আর কি দোষ? আসলেই আমি দেখতে পুরো খ্যাতের মতো। শার্ট যেটা পরা আছে সেটাও ময়লা। আমি সেখান থেকে চলে আসি। ওরা অনেক অপমান করে আমাকে, কিন্তু আমি মনে মনে বলি, তোদের টাকার এতই অহংকার? আরে তোরা যে পোশাক পরে আছিস সেটা আমার বাসার কাজের লোকও পরে না। কিছু মনে করিস না রে, মানহা এরকমই। ওর বাবা এই এলাকার এমপি, ওদের কথাতেই এই কলেজ চলে। তাই মানহা ওর বাবার ক্ষমতার দাপট দেখিয়ে সব কিছু করে। স্যাররাও কিছু বলে না চাকরি চলে যাওয়ার ভয়ে। আরে কোনো সমস্যা নেই। তারপর শাহজাদকে বিদায় দিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রান্না করতে বসে একটা ডিম ভাজি করে ভাত খেয়ে নেই। তারপর বিছানায় শরীর টেলিয়ে দেই। কিছুতেই ঘুম আসছে না।
বারবার শুধু মায়ের কথা মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে ক্লাসের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথাসময়ে কলেজে চলে যাই। ভেতরে ঢুকতেই মান আমাকে ডাক দিল। মাথা নিচু করে তার কাছে গেলাম। কিরে খ্যাত, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? কালকে এত খারাপ কথা বললাম, তারপরেও ভালো কাপড় পরে আসিস নাই। আপনার কি আমাকে অপমান করা ছাড়া আর কোনো কাজ নেই? আমাকে অপমান করে আপনার কী লাভ? হ্যাঁ, আমার মজা লাগে। আমি মন খারাপ করে সেখান থেকে চলে আসলাম। মনে মনে ভাবলাম, মেয়েটার মাথায় কয়েকটা তার মনে হয় ছেঁড়া আছে, না হলে কি একজনের পিছনে এত পড়ে থাকে নাকি কেউ? ক্লাসে ঢোকার আগে তাহসিন চলে আসে। দুজন মিলে ক্লাসে ঢুকতেই একটা মেয়ে আমার সামনে আসে আর বলে, হাই আমি রিহা, আমরা কি বন্ধু হতে পারি? হাত বাড়িয়ে দিয়ে বলল কথাটা। আমি মেয়েটার কথা শুনে ব্যাকুল বনে গেলাম। আমার এই খ্যাতের জন্য কোনো ছেলে পর্যন্ত এখনো কথা বলে না, আর এত সুন্দর একটা মেয়ে এসছে আমার সাথে কথা বলার জন্য। তাহসিনের দিকে তাকালাম। ওই ইশারায় হাত মিলাতে বলল, হাই আমি মাহফুজ। আমরা তাহলে এখন থেকে ফ্রেন্ড। আচ্ছা চল ভিতর গিয়ে বসি। তারপর তিনজন মিলে ক্লাসে চলে গেলাম। যাক, আমাদের সাথে নতুন একজন মিলল, অনেক ভালোই লাগছে। ক্লাসটা শেষ করে তিনজন বাইরে চলে আসলাম। একটা গাছের নিচে বসলাম। তিনজন মিলে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ করে মানহা আমাদের সামনে চলে আসলো। আমরা আমাদের মতো আড্ডা দিতেই থাকলাম। কে রে ছোট লোক, কি করিস সেখানে? আমি চুপ করে আছি। কথা বলতে একটু ভালো লাগছে না। কি রে মানহা, তোর সমস্যা কি? ওর সাথে এভাবে কেন কথা বলছিস? কিরে, কথা বললাম খ্যাতটার সাথে, তো তোর গায়ে এত জ্বলছে কেন? কিছু চলছে নাকি তোদের দুজনের মধ্যে? মানহা, আপনি কিন্তু আপনার মাত্রা অতিক্রম করে ফেলছেন। মুখ সামলে কথা বলুন, না হয় কিন্তু। কিন্তু কি কি করবি তুই আমার? কি করব দেখবি? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে সে মাটিতে পড়ে গেল। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি বাঘ না ভাল্লুক? কিছু বলি না দেখে পেয়ে বসেছে আমাকে। সবসময় আমাকে হেনস্থা করবি? মানহা কান্না করে দেয়। তুই আমাকে থাপ্পড় মেরে কাজটা ভালো করলি না। তুই জানিস না আমার বাবাকে? আমার সাথে কেউ ভালো করে কথা বলার সাহস পায় না, আর তুই কি না আমাকে চড় মেরে বসলি? তোর অবস্থা আমি খারাপ করেই ছাড়বো। তোর বেটা খালি খালি ভেজাল বাড়াইতে গেলি। তুই চুপ থাকতো, বেশি ভয় পাস না। আর যদি আমাকে কথা বলতো তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু রিহাকে ওইসব বাজে কথা বললো কেন? কেবল একটু আগে পরিচয় হলো আর কত কথা শুনিয়ে দিল। আচ্ছা যা হয় দেখা যাবে। এখন আমি বাসায় চলে যাচ্ছি। তারপর তিনজন তিন দিকে চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আজকের দিনটাই মাটি হয়ে গেল এই মেয়েটার জন্য। মেজাজটা পুরোই খারাপ করে দিছে। রান্না করে খেয়ে নিলাম। রাতে বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে উঠলো। আমার আম্মু ফোন করেছে। ফোনটা ধরলাম। আম্মু, কেমন আছো তুমি? ওপাশ থেকে কান্না করছে, কোনো কথাই বলছে না। আম্মু প্লিজ এভাবে কান্না করো না। তুমি যদি এরকম করো তাহলে আমি নিজেকে সামলাবো কিভাবে? কেমন আছো তুমি? আমি কেমন আছি বাড়ি এসে দেখে যা। সব সময় তোর জন্য চোখের পানি পড়ে। তোর ছোট বোনটা সব সময় তোর কথা বলে। আমাদের জন্য কি তোর একটুও মায়া হয় না? আচ্ছা আম্মু, আব্বু কেমন আছে? তোর আব্বুর কথা শুনেছিস? তুই চলে যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, শুধু তোর ছবিটা বুকে জড়িয়ে ধরে রাখে। শরীরের কি হাল হয়েছে জানিস? আমার মুখ থেকে সবার কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আসলে আমি নিজে আমার এলাকার বাড়ি ছেড়ে চলে আসছি, কারণ অন্ধকার জীবন ভালো করে সাজানোর জন্য অপরিচিত জায়গা প্রয়োজন। আর এই এলাকাটাই আমার জন্য পারফেক্ট। আচ্ছা আম্মু, সবাইকে ভালোভাবে থাকতে বলো। আমার জন্য যেন কোনো চিন্তা না করে। নিজেকে পরিবর্তন করে তারপরে বাড়ি ফিরবো বলে ফোনটা কেটে দিলাম। বালিশটা পুরো চোখের পানিতে ভিজে গেছে। সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে তাড়াতাড়ি উঠে গেলাম। ফজরের নামাজটা পড়ে রান্না করতে বসলাম। খাওয়া দাওয়া করে যথাসময়ে কলেজে গেলাম। একটু পর কলেজে পৌঁছে দেখি তাহসিন, রিহা কেউ আসেনি। কি আর করবো, আমাদের আড্ডা জায়গায় বসে থাকলাম। একটু পরে দুইজন চলে আসলো। তারপর ক্লাসে চলে গেলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, আজকে মানহা কলেজে আসেনি। দূর, ওর কথা ভাবছি কেন? আসলেই কি আর না আসলেই কি। ক্লাস শেষ করে সবাই বের হয়ে গেলাম। কলেজের গেটে চোখ পড়তেই দেখি কয়েকটা পুলিশের গাড়ি ঢুকলো। তাদের সাথে মানহাও আছে। মানহা পুলিশদেরকে ইশারা করে আমাকে দেখিয়ে দিল। ব্যাস হয়ে গেল। মাহফুজ, তোকে আগে বলেছিলাম মানহাকে কিছু বলিস না। এখন কি হবে তোর? ভাইরে, আমি এসবের মধ্যে নাই। তুই একটু চুপ থাকতো, পুলিশকে আসতে দে, দেখি কি বলে। 5-6টা পুলিশ আমার সামনে এসে দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, এই তোদের ভিতর মাহফুজ কে রে? হ্যাঁ আমি মাহফুজ। কেন, কি হয়েছে? কথাটি বলার সাথে সাথে দুজন এসে আমার হাত ধরে ফেললো
আর আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। স্যার, বেটা দেখতে তো একদম খ্যাত, কিন্তু নজর আছে উপরের দিকে। শালা একেবারে এমপি সাহেবের মেয়ের দিকে টার্গেট করেছে। চল আজকে থানায়, তোর কি অবস্থা করি দেখ। আরে আজব তো, আমি কি করেছি যে এরকমভাবে ধরে নিয়ে যাচ্ছেন? আমার অপরাধটা কি? শালা একটা কথাও বলবি না, আমাদের সাথে ভালো মতো চল, না হলে শরীরের হাড্ডি একটাও জায়গায় থাকবে না। ভয়তে আর কোনো কথা বললাম না, পুলিশের সাথে যেতে থাকলাম। আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে যাওয়া হলো। মানহা গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। এবার সব ক্লিয়ার হয়ে গেল। এসব তাহলে মানহার কাজ। মানহার সাথে একজন বয়স্ক লোকও দাঁড়ানো, এটাই মনে হয় ওর বাবা। এমপি সাহেব, বেটাকে ধরে নিয়ে আসছি, এবার কি করব বলেন? ওসি সাহেব, এই ছেলেকে এমনভাবে মারবেন যেন আমার মেয়ের দিকে তাকাতে সাহস না পাই। এই ছেলে তোমার কত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত দাও? ওসি সাহেব, নিয়ে যান ওকে। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে গাড়িতে তুলে নিল, তারপর থানায় নিয়ে ভরে দিল। তারপর ওসি একটা লোহার পাইপ হাতে নিল আর বলল, শালা তোর তো সাহস আছে, একেবারে এমপির মেয়ের দিকে নজর দিয়েছিস বলে পাইপটা দিয়ে হাঁটুতে একটা বাড়ি মারল। আমি সাথে সাথে সারের মতো করে চেঁচিয়ে উঠলাম। হাঁটুর হাড়টা মনে হয় ভেঙে গেছে। ওসি আমাকে মারতেই থাকলো, শরীরের একটা জায়গা বাকি নেই। এই ওসি, তুই তো আমাকে কোনো কারণ ছাড়াই মারছিস। গোলামি তো করিস ওই এমপির। একবার কি জানতে চাইছিস যে আমি কিছু করেছি নাকি? কারণ ছাড়া তো এভাবে মারলি। আমি আবার আগের রূপে ফিরলে তো তোর লাশটাও খুঁজে পাওয়া যাবে না। তোর ভাগ্য ভালো আমি নিজেকে বদলে নিয়েছি। ওসি আমার কথাগুলো শুনে আরও এক রাউন্ড মারল। কি বললি তুই? আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না? আরে তোকে তো কেউ খুঁজে পেত না যদি এমপি সাহেব একবার অর্ডার দিতেন। বলেই চলে গেল। আমি সারা রাত ব্যথায় ঘুমাতে পারিনি, উঠে দাঁড়াতেই পারছি না, কারণ হাঁটুতে প্রচুর ব্যথা হয়ে আছে। সকালবেলা আমাকে জেল থেকে বের করে দেয়। অনেক কষ্টে হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে দাঁড়ালাম। তখনই ল্যাম্বরগিনি, মার্সিডিস আর অনেক দামি দামি ব্র্যান্ডের 10 থেকে 15টা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলোর দরজা অটোমেটিক খুলে গেল। একটা তো উঠে পড়লাম। গাড়িগুলো সোজা হাসপাতালে চলে গেল। পায়ের এক্সরে করে ডক্টর জানালো যে পা ভেঙে গেছে। প্লাস্টার করে নিয়ে বাসায় চলে আসলাম। তখনই মায়ের নাম্বার থেকে ফোন আসলো। আম্মু, জানো আজ অনেক দিন পর নিজেদের গাড়িতে উঠলাম, অনেক ভালো লাগতেছিল। তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো বলে ফোনটা কেটে দিলাম। এদিকে থানায় একটা পুলিশ দৌড়ে যায় ওসির কাছে। স্যার, বিশাল একটা কাণ্ড ঘটে গেছে, যা দেখলে পারে আপনার চোখ কপালে উঠে যাবে। আর কি এমন হয়েছে দেখা তো? স্যার, আমাদের থানার বাইরে যে সিসি ক্যামেরাটা লাগানো, সেটাতে এইটা ধরা পড়েছে। ওসি ফুটেজটা দেখে চমকে যায়, কারণ যেই ছেলেটাকে সে ধরে আনছিল তার জন্য মার্সিডিস, ল্যাম্বরগিনির মতো দামি দামি গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। 10 বার জন্ম নিল তো ওই ওসির এরকম একটা দামি গাড়ি কেনার সামর্থ্য নেই। ওসি মনে মনে ভাবে, তাহলে তো ছেলেটা ঠিকই বলেছিল, ওর আসল রূপ তো এইটা না। ওসি বয়াতে ঢুকিলে এই ফুটেজটা তো এমপি সাহেবকে দেখাতে হবে। ওসি তখন এমপি সাহেবের বাসায় গিয়ে ফুটেজটা দেখায়। এমপির চোখ ও কপালে। ওসি সাহেব কি দেখালেন? এটা সত্যি দেখছি না তো। দুজনের মনে ভয় ঢুকে যায়। আমি পরদিন ভাঙা পা নিয়ে কলেজে গেলাম। আমার এই অবস্থা দেখে তাহসিন আর রিহা দৌড়ে আসলো। দুজন তো হাই হতে শুরু করে দিল। ওই মাহফুজ, এসব কি হলো? আরে ভাই, বাদ দিতে এসব কথা, ক্লাসে চল এখন। তারপর 3 জন মিলে ক্লাসের দিকে রওনা দিই। হঠাৎ করে সামনে মানহা পড়ে আর হাসতে থাকে। কিরে ছোট লোক, এভাবেই কলেজে এসেছিস? কেমন লাগলো গতকালকে শাস্তিটা? মানহার কথায় আবারও মাথাটা গরম হয়ে গেল। এমনিতে পায়ের ব্যথায় খুব কষ্টে আছি, তারপর আবারও খোঁটা দিয়ে কথা বলছে। ঠাস ঠাস করে 2টা গালে বসে দিলাম। এবারে চটটা মনে হয় অনেক বেশি জোরে মেরেছি। 2 গালে আঙ্গুলের ছাপ বসে গেছে। এই মেয়ে, আমাকে কি মনে করেছিস? হ্যাঁ, আরে তোকে আমি আমার বাম পায়ের নিচে রাখি, তোর মতো মেয়ে 10-20টা আমার পিছনে করে, আর তুই কেন আমাকে তুচ্ছ মনে করিস? আমার আসল রূপ তো তোকে দেখায়নি। তুই যে পোশাক পরছিস সেটাতে আমার বাসের কাজের লোকও পড়ে না বলে মুখে হাত দিয়ে ফেললাম। এই রে, রাগের চোটে সব তো বলে ফেললাম। মানহা মাটি থেকে উঠে, ছোট লোক, তুই আমাকে চর মারলি আবার? তোকে আজকেই আমি শেষ করে দিব। কাকে জানি ফোন দিল। আমি সেখান থেকে সোজা ক্লাসে চলে গেলাম। স্যারও ক্লাসে চলে এসছে। মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি ঢুকলো। গাড়ি থেকে 30 থেকে 40 জনের মতো ছেলে পেলে নামলো। সবার হাতে বিভিন্ন অস্ত্র। পুরো কলেজ যেন থ মেরে দাঁড়িয়ে আছে এসব দেখে। এইখানে মাহফুজ কে রে? একটা ছেলে খুব ভয়ে ভয়ে আমার ক্লাসটা দেখিয়ে দিল।
কয়েকজন ছেলে এসে আমাকে ক্লাস থেকে বের করে আনলো। কিরে বাপুস, তুই বলে মানা ম্যামকে চর মেরেছিস? তোর কত বড় সাহস! এই তোরা এটাকে মেরে শুয়ে দে। সাথে সাথে কয়েকটা ছেলে মিলে আমাকে মারতে থাকে। তাহসিন আর রিহা এসব অবস্থা দেখে কাঁদতে থাকে। মার খেয়ে আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমার মুখে মাস্ক পরা ছিল। হঠাৎই মাস্কটা খুলে যায়। সাথে সাথে ডিলারটা আগুন ভাই বলে আমার পায়ে পড়ে যায়। কলেজে সবাই তো এটা দেখে অবাক, বিশেষ করে মানহা তো থ মেরে দাঁড়িয়ে আছে। যাকে মারতে আসলো এখন তারই পায়ে পড়ে গেল। আগুন ভাই, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না যে এটা আপনি। জানলে পারে কখনো আসতাম না। প্লিজ ভাই, আমাকে মাফ করে দিন, নয়তো আমাদের লাশ এখানে পড়ে থাকবে। আমি এসব কাজ ছেড়ে দিয়েছি বলে বেঁচে গেলি, এখন আমার পা ছেড়ে দে। না ভাই, আপনি যতক্ষণ না বলবেন যে আমাকে মাফ করে দিয়েছেন ততক্ষণ পা ছাড়ব না। আচ্ছা ঠিক আছে, তোদেরকে মাফ করে দিলাম। ভবিষ্যতে যেন এরকম আর না হয়। কাউকে বিচার করার আগে জেনে নিবি যে আসলে সে অন্যায় করেছে কিনা। এখন চলে যায় এখান থেকে। আচ্ছা ভাই, আপনি যা বলবেন তাই করব। বলে লিডারটা গাড়ির দিকে চলে যায়, কিন্তু মানহা লিডারকে আটকে ধরে। কি হলো ভাইয়া? ওই ফকিন্নি খ্যাটটাকে মারতে এসে ওর পায়ে পড়ে গেলেন কেন? তাহলে আপনাকে নিয়ে এসে আমার কি লাভ হলো? লিডার মানহার কথা শুনে ঠাস ঠাস করে দুইটা গালে বসিয়ে দেয়। এই মেয়ে, তুই কাকে ফকিন্নি বলছিস? হ্যাঁ, তুই তো আগুন ভাইয়ের সম্পর্কে জানিস না। আমার মতো বড় বড় লিডাররা তার পায়ে পড়ে থাকে সব সময়। তোর জন্য আজকেই আমার জীবনটা চলে যেত। এরপর থেকে কাউকে মারার আগে তার সম্পর্কে জেনে নিস। বলে লিডারটা ছেলেপেলে নিয়ে চলে যায়। মানহা ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মাথায় যেন কিছুই ঢুকছে না, কি থেকে কি হয়ে গেল। কিন্তু মানহা মনে মনে প্রতিজ্ঞা করে যে এই থাপ্পড়ের প্রতিশোধ সে নিবেই। এদিকে তাহসিন আর রিহা আমার কাছে দৌড়ে আসে। আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। দুজন মিলে ওয়াশরুমে এসে আমাকে ফ্রেশ করিয়ে দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে সবাই মিলে খেয়ে নেই। আমি সবাইকে বিদায় দিতে বাসায় চলে আসি। পুরো শরীর ব্যথায় টনটন করছে। বাসায় ঢুকতে একটা ছেলে এসে দুপা জড়িয়ে ধরে। ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আপনি চলে আসার পর থেকে আমরা কোথাও শান্তি পাচ্ছি না। রাস্তায় রাস্তায় থাকতে হচ্ছে আমাদেরকে। আপনি আবার আগের রূপে ফিরে আসেন। তোদের সেই ভাই মারা গেছে রে, সে আর আসবে না। বলে আমি রুমে চলে আসি। ভাঙা পায়ে খুব ব্যথা করছে, যেন রুহটা এখনই বেরিয়ে যাবে। পেটে খুব ক্ষুধাও লেগেছে। ঘরে খুঁজে দেখলাম কোনো খাবারও নেই, তাই এক গ্লাস পানি খেয়ে শুয়ে থাকলাম। একটু পর দরজায় কে যেন শব্দ করলো। উঠে গিয়ে দরজা খুলতেই দেখি সেই ছেলেটা। আমি তো তোকে বললাম যে তোদের সেই ভাই মারা গেছে, তবুও কেন আসছিস? আমি আর আগের রূপে ফিরতে পারবো না। ভাই, আপনাকে আগের রূপে ফিরতে হবে না। আমি শুধু আপনার সাথে এখানে থাকতে চাই। এটাই আমার শেষ ইচ্ছা। আমি আর কিছু চাই না। এখানে আমারই তো থাকার মতো অবস্থা নেই, তোকে কিভাবে রাখবো? ভাই, আমি না হয় রুমের এক কোণে গুটি সুটি মেরে পড়ে থাকবো, কিন্তু তবুও আমাকে না করিয়েন না। ওর কথায় আর না করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, থাকবি আমার সাথে। ছেলেটির নাম রাজ, আমার সাথেই কাজ করতো, সবসময় আমার সাথেই থাকতো। ভাই, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি, এগুলো খেয়ে নেন। রাজের হাতের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো খাবার নিয়ে আসছে। পেটে ক্ষুধাও দারুণভাবে লেগেছে, তাই খাবারগুলো নিয়ে গবাগব খেয়ে নিলাম। এখন একটু শান্তি লাগছে। এতক্ষণ শরীরের উপর দিয়ে অনেক দখল গেছে, তাই বিছানায় শরীর টেলে দিলাম, আর সাথে সাথেই ঘুম চলে আসলো। বিকেল উঠে রাজের সাথে বাইরে থেকে ঘুরে আসলাম। সন্ধ্যায় বাসায় এসে কলেজের পড়াটা শেষ করে নিলাম, কারণ সামনে আমার পরীক্ষা। নিজের জীবন গঠন করতেই হবে। পড়াশোনা শেষ করলাম। রাজ রাতের খাবার বানিয়ে নিয়ে আসলো। দুজন মিলেই খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে পা বাড়ালাম। কলেজে গিয়ে দেখি রিহা একাই বসে আছে। কিরে রিহা, তাহসিন কই? ওই যে তোর পিছনে আসছে। পিছনে তাকে দেখি তাহসিন এসে পড়েছে। আচ্ছা এখন সবাই ক্লাসে চল। ক্লাসে যাব মানে? আজকে কোনো ক্লাস করা হবে না। আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। ওই তাহসিন, চল। হ্যাঁ চল। আমাকে একটা কথা বলতে না দিয়ে দুজন মিলে দুই পাশে ধরলো। কলেজ থেকে বেরোয় একটা সিএনজি নিয়ে নিল। কিছুই বুঝতে পারলাম না এরা দুজন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। কিছুক্ষণ পর একটা শপিং মলের সামনে আসতেই সিএনজি দাঁড়িয়ে গেল। রিহা ভাড়া মিটিয়ে নেমে পড়লো। তারপর শপিং মলে ঢুকে একটা শার্টের দোকানে গেল। আরে তোরা আমাকে এখানে কেন নিয়ে আসলি? একদম চুপ করে থাকবি, আর একটা কথা বললে মুখটা সেলাই করে দিব। বাবা গো, কি ঘন্টি মেয়ে! ভয়তে চুপ করেই থাকলাম। রিহার দোকান থেকে কয়েকটা শার্ট নিল।
তারপর আরেক দোকান থেকে প্যান্ট নিল। সেগুলোর মধ্যে সাদা শার্ট আর নীল কালারের প্যান্টও ছিল, যেগুলো আমার খুব পছন্দ হলো। অবাক করার বিষয় হচ্ছে সব কিছুই আমার জন্য কেনা হচ্ছে। একবার ভাবলাম যে বলবো যেন আমাকে এগুলো না দেয়, কিন্তু ভয়ে চুপ করে থাকলাম। সব কিছু প্যাকিং করে আমার হাতে দিয়ে দিল। আমি অবাক হয়ে রিহার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকার কোনো দরকার নাই, এটা হলো আমার পক্ষ থেকে গিফট। কলেজে ওই সাদা শার্ট আর নীল প্যান্টটা পরে আসবি, তোরে যেন আর এই খারাপ পোশাকে না দেখি। আচ্ছা ঠিক আছে, এত রাগ করার কি আছে। তারপর সবাই সবার বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে রেস্ট নিয়ে কিছু খেয়ে নিলাম। শরীরটা খুব ব্যথা করছে, তাই ঘুমিয়ে গেলাম। রাতে রাজ ডেকে দিল। ঘুম থেকে উঠে পড়তে বসলাম। রাজ রান্না করে চলে গেল। ক্লাসের পড়াটা শেষ করে রাজের সাথে খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। শরীরটা অনেক খারাপ হয়ে গেল, তাই 2 দিন আর কলেজে যেতে পারলাম না। 2 দিন পর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে রেহাত দেওয়া সাদা শার্ট আর নীল প্যান্টটা পরেছি। মাথার চুলগুলো সুন্দর করে রেখেছি। সাদা জুতো পরতেও ভুল করিনি। কলেজে ঢোকার সাথে সাথেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখের পলক যেন আমার দিকে আর পড়ছে না। ব্যাপারটা কি, নিজেকে এখন কেন যেন এলিয়েন মনে হচ্ছে। যাই হোক, আমাদের আড্ডার জায়গায় চলে গেলাম। রেহাত তাহসিনও আমাকে দেখে একভাবে তাকিয়ে আছে। কিরে, তোরা আমাকে কি দেখিস? আমি কি এলিয়েন হয়ে গেলাম নাকি? দোস্ত, তোকে তো একদম রাজকুমারের মতো লাগছে রে। তোকে তো এভাবে দেখলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। থাক, আর লজ্জা দেওয়া লাগবে না। না রে মাহফুজ, তাহসিন একদম সত্য কথা বলছে, তোর প্রেমে তো আমিই পড়ে গেলাম। এই তোরা কি এবার থামবি? যে এরকম লাগে লাগুক। এখন ক্লাসে চল। সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি আজকে মানহা আসেনি। ব্যাপার কি, আজকে মেয়েটা আসেনি কেন? কলেজে তো প্রত্যেক দিনই আসে, তাহলে আজকে কি হলো? দূর, আমি ওর কথা ভাবছি কেন? ওর কথা আর ভাবাই যাবে না। ক্লাসগুলো শেষ করে বাইরে চলে আসলাম। তখনই রিহা বলল, ওহ মাহফুজ, তোকে তো একটা কথা বলাই হয়নি। আগামীকাল মানহার জন্মদিন। ওর বাসায় অনেক বড় পার্টি হবে। কলেজের সবাইকে ইনভাইট করেছে, কাউকে বাদ দেয় নাই। এমনকি তোকেও ইনভাইট করছে। তোকে মানহা নিজে যেতে বলেছে। আর জানিস, ওদের পার্টিতে দেশের সব থেকে বড় বিজনেসম্যান ওয়াজেদ সাহেব আসবে। তো আমি সেখানে গিয়ে কি করব? আমাকে কিভাবে অপমান করেছে বলে গেছিস? না, সেটা তো ভুলই নাই। তবে আমাদের অনেক দিনের ইচ্ছা দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানকে চোখের সামনে থেকে দেখার। তবে তুই যদি না যাস, আমরাও যাব না। মনে মনে ভাবলাম, আমি না গেলে ওরা যাবে না, কিন্তু ওদের ইচ্ছাটাকে তো বাদ দিতেও পারি না। যাই হোক, মানহা একটু অপমান করলেও সহ্য করব, তবু ওদের ইচ্ছাটা তো পূরণ করি। আচ্ছা ঠিক আছে, যাব। কালকে তোরা রেডি হয়ে থাকিস। পরের দিন সন্ধ্যায় রেডি হয়ে 3 জন মিলে মানহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির বাড়ি খুব ভালো করে সাজানো হয়েছে। ভেতরে ঢুকতেই দেখি লোকজন পুরো গমগম করছে। দূরে মানহা ওর বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখিয়ে মানহা এগিয়ে আসে। কি রে ছোট লোক, খাওয়ার জন্য চলে আসছিস? দাওয়াত পেতে না পেতে এসে হাজির। যাই হোক, এসেই যখন পড়ছিস তখন ভালো খাবারগুলো খেয়ে যাস। আমি ওর কথার কোনো উত্তর দিলাম না, পারি শুধু অপমান করতে। কি রে মানহা, আর কত সময় দাঁড়িয়ে থাকবো? ও হ্যাঁ, চল বলে ওদের কাছে চলে যায়। 3 জন ভিতরে গিয়ে এক কোণায় দাঁড়ালাম। তখনই মানহার বাবা স্পিকার হাতে নিয়ে বলতে শুরু করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমার মেয়ের জন্মদিন। অনেক খুশির একটা দিন আজকে। আর আজকের সব থেকে বড় আকর্ষণীয় হচ্ছে এদেশের সব থেকে বড় বিজনেসম্যান ওয়াজেদ সাহেবের বার্থডে পার্টিতে আসছেন। সবাই হাত তালি দিয়ে উঠল। আর অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা সবাই তাকে অভ্যর্থনা জানাবেন। তাহসিনা রিহাকে নিয়ে গল্প করতে থাকলাম আমি। একটু পর আমার সবচেয়ে আপন 3 জন লোক ঢুকলো, মানে মিস্টার ওয়াজেদ আলীর পরিবার। আমার বাবা হলেন ওয়াজেদ আলী। সবাই বাবাকে দেখে ফুল দিয়ে অভিনন্দন জানালো। আমার বোনটা আমাকে দেখে দৌড়ে আসছিল। আমার বোনের নাম হলো সুমাইয়া, কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, কেমন আছিস? কতদিন পরে তোকে দেখলাম। সুমাইয়ের সাথে আম্মু কান্না করছে আমাকে জড়িয়ে ধরে। আমিও চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। কিরে মাহফুজ, এতদিন আমাদেরকে ছাড়া কিভাবে আছিস? আমার কথা কি একটুও মনে পড়ে না? হ্যাঁ আম্মু, তোমাদের কথা প্রত্যেক দিন আমার মনে পড়ে। তাহসিনা রিহার দিকে তাকিয়ে দেখি ওরা আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আরে তোরা এভাবে তাকিয়েছিস কেন? আচ্ছা তোদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা আমার আম্মু, আর এটা আমার কিউট পেতনি বোন। ভাইয়া, এখন ভালো হচ্ছে না কিন্তু। রিহা তাহসিন আমার কথা শুনে খুব খুশি হলো। ও আম্মু, ও হচ্ছে তাহসিন আর রিহা, আমার খুব কাছের 2 জন ফ্রেন্ড। এই নতুন জায়গায় আসার পর থেকে আমার সাথে আছে। আম্মু, আজ অনেকদিন পর বাবাকে দেখলাম, অনেক ভালো লাগছে। না আম্মু, এখনও সময় হয়নি। যখন নিজেকে ঠিক করতে পারবো তখনই বাসায় ফিরবো।
সবাই মিলে কথা বলতে থাকলাম। তখন স্পিকারে শোনা গেল, এখানে যারা মেহমান আছেন সবাইকে ধন্যবাদ আমাদের পার্টিতে আসার জন্য। আজকের পার্টি আরও জমজমাট হওয়ার কারণ হলো মিস্টার ওয়াজেদ সাহেব। তিনি যে আমাদের মতো ক্ষুদ্র একজন মেয়ের পার্টিতে এসেছেন। আমাদের পার্টি এক্ষুনি শুরু হতে যাচ্ছে। আমি ওয়াজেদ সাহেবের স্ত্রী এবং তার মেয়েকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এদিকে আমরা বক্তব্য শুনতেছিলাম। তখন আম্মু বলে উঠল, আচ্ছা তোমরা থাকো, আমাকে আবার ওখানে যেতে হবে, আমাদের মঞ্চে যেতে বলেছে। আম্মুর কথা শুনে রিহাত তাহসিনা অবাক। মাহফুজ, তুই তার মানে ওয়াজিদ আঙ্কেলের ছেলে, যাকে কিনা আমরা এখানে দেখতে এসেছি? হ্যাঁ রে, উনি আমার বাবা, দেশের সব থেকে বড় বিজনেসম্যান। আর হ্যাঁ, এই কথাটা তোরা কাউকে বলতে পারবি না। ঠিক আছে, বলবো না, কিন্তু তোর বাবা এত বড় একজন মানুষ, আর তুই কিনা সবসময় খ্যাত হয়ে থাকিস, আর আমরা তো তোর সাথে বেরোনোর কোনো যোগ্যতাই রাখি না। একদম চুপ করে থাক, এরকম কথা আর একবারও বলবি না। আচ্ছা, তোরা তো আব্বুকে দেখতে চেয়েছিলি, তো এখন যা, মূল আয়োজন শুরু হবে। কেন রে, তুই যাবি না? না, আমি এখন ওখানে যাব না, এখানে বসে থাকবো। খাবার সময় তোরা চলে আসিস, এখন যা। আচ্ছা ঠিক আছে। বলেই সবাই চলে যায়। ওখানে প্রোগ্রাম চলছে, আর আমি এখানে একা বসে আছি, কারণ ওখানে গেলে বাবার সামনে যদি পড়ে যাই তাহলে আমার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারবো না। দিনের বেলায় রাজকে বলে দিয়েছিলাম এই প্রোগ্রামের কথা। দেখলাম রাজও এখানে আসছে। একটু পর সব আয়োজন শেষ হলে সবাই খাবার টেবিলে আসলো। আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আমার কাছে চলে আসলো, আর ওরা দুজন টেবিলে বসেছে। মাহফুজ, কতদিন তোকে নিজ হাতে খাইয়ে দিই না, আজকে তোকে আমি নিজ হাতে খাইয়ে দিব। আম্মু এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার চোখ দেওয়া জোরে পানি বেরোচ্ছে। কতদিন পর মায়ের হাতে খাচ্ছি। আমার খাওয়া শেষ হলে আম্মু গিয়ে খেয়ে নিল। তাহসিনা রিয়াও চলে আসলো। অনুষ্ঠান শেষ হয়ে গেলে আম্মুর সময় থেকে বিদায় নিয়ে চলে আসলাম। অন্যদিকে মানহা মনে মনে ভাবছে, কি হলো, ছোট লোকটাকে তো খাবার টেবিলে দেখলাম না, তাহলে কি না খেয়েই চলে গেল নাকি? আবার কেক কাটার সময়ও তো দেখলাম না। ধুর, যা করার করুক, ওরে নিয়ে এত চিন্তা করে আমার লাভ কি? যাক, কালকে কলেজে গিয়ে জিজ্ঞেস করা যাবে। এদিকে আমি বাসায় গিয়ে দরজার সামনে দেখি রাজ বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে গেল। কি রে, তুই এখানে বসে আছিস কেন? ভাই, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি তো আমার সাথে আসলেন না, তাই আপনার জন্য চিন্তা হচ্ছিল। এখন আপনি এসে গেছেন, তাই কোনো চিন্তা নেই। তারপর আমাকে নিয়ে ভিতরে আসলো। ভাই, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব সেটা আমার জানা নেই। আপনি আমাকে আপনার সাথে থাকতে দিয়েছেন। আপনি আমার দেখা সব থেকে ভালো মানুষ। আপনার মতো একজন নেতা থাকলে তার টিম মেম্বারের চিন্তা থাকে না। আপনি আমাদের জন্য দেবতা হয়ে আসছেন। হেই, কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি? ভাই, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, না হলে তো আমার থাকার জন্য কোনো জায়গাই ছিল না। আবার নিজের ভাইয়ের মতো ব্যবহার করছেন। ভাই, আপনি সত্যিই মহান। অনেক হয়েছে, আমার এত গুণগান করা লাগবে না। এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কালকে আবার আমার কলেজে যেতে হবে। বিছানাটা ঠিক করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। রাজ খাবার নিয়ে আসলো, তারপর খেয়ে নিলাম। খেয়ে বেরোতে ধরবো, রাজ আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। কিরে, কিছু বলবি? ভাই, আপনাকে কলেজ থেকে কোন কুত্তার বাচ্চা গায়ে হাত দিয়েছে তাই বলেন। ওকে টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াবো। ও জানে না যে কার গায়ে হাত দিয়েছে। আমি এখানে কোনো ভেজাল বাঁধাতে আসিনি। মাথাটা ঠান্ডা করে রাখ, কোনো প্রকার ঝামেলা করবি না কিন্তু। কিভাবে মাথা ঠান্ডা করব ভাই? আপনার গায়ে হাত দিয়েছে ওই কুত্তাটা। কিছুতেই শান্ত হতে পারছি না। কিছুই করার দরকার নেই, তুই বাসায় থাক, আমি কলেজে যাচ্ছি বলেই বের হয়ে গেলাম। কলেজ গেটের সামনে আসতে দেখি মানহার বান্ধবীদের নিয়ে হাসাহাসি করছে। আমি ওদেরকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। ওদের সাথে কথা বলার কোনো মুডই নেই। যখনই যেতে ধরেছি, মানহা আমাকে ডাক দেয়, এই ছোট লোক, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। আমি ওদের কাছে যাচ্ছি। তখনই রিহাত তাহসিন আমার সাথে যোগ দিল। কাছে গিয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। কিরে ছোট লোক, কালকে তোকে যে পার্টিতে আর দেখলাম না, কেক কাটার সময় আর খাবার সময়ও তো দেখলাম না, না খেয়ে কি চলে আসছিস নাকি? জীবনে ওসব খাবার তো চোখে দেখিস নাই, তাই বলেছিলাম যে খেয়ে যাস, কিন্তু না খেয়েই চলে আসলি। আপনার কথা বলা শেষ হলে আমি এখন যাচ্ছি। আশা করি আর কোনো দরকার নেই আমাকে। বাবা, ছোট লোকটার দেখি খুব তাড়া। ওই মানহা, তুই ওকে এত ছোট লোক বলছিস কি জন্য? তুই কি জানিস মাহফুজকে? ওর আসল পরিচয় জানিস? তোর মতো বিলাসিতা মাহফুজের কাছে কিছুই না। তুই তো মাহফুজের ধারে কাছে আসার যোগ্যতাও রাখিস না। ওর বাবা রিহার মুখটা চেপে ধরলাম আর চোখ দিয়ে ইশারা করলাম যেন আর কিছু না বলে।
আর কালকের কথাটা মনে করে দিলাম। এই রে, রাগের চোটে সবকিছু বলে দিচ্ছিলাম এক্ষুনি। কিরে, কি হলো? ওর বাবাকে এমন যে বলতে দিলি না? সেটা আপনার না জানলেও চলবে। এই চল ক্লাসে যাই। তারপরে ক্লাসে চলে গেলাম। একটু পরেই সবাই চলে আসলো। সবাই উঠে দাঁড়িয়ে গেলাম। সবাই পড়ো, আজকে আমি তোমাদের পড়াবো না। তোমরা তো জানো যে সামনে তোমাদের পরীক্ষা, সো আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তারপর স্যার অনেক সময় ক্লাস নিল। ক্লাস টাইম শেষ হলে সবাই বাইরে চলে আসলাম। মনে মনে ভাবলাম, আমার জন্য তো মানহার অনেক সমস্যা হয়, আমাকে দেখতেই পারে না, সবসময় অপমান করে। তো আমি যদি কলেজ থেকে চলে যাই তাহলে তো মানহা শান্তিতে থাকতে পারবে। তাহলে আমি তাই করব। এই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে অন্য কলেজে চলে যাব। আর কাল থেকে কলেজে আসবো না। যতদিন না পরীক্ষা শুরু হয় ততদিন বাসাতেই থাকবো। কিরে মাহফুজ, কি এত ভাবছিস বসে? কই একটু আড্ডা দিবি তা না ভেবেই চলেছিস? ও, তোদেরকে একটা কথা বলবো, কিন্তু রাগ বা মন খারাপ করতে পারবি না। তো কি এমন কথা শুনি? দেখ, মানহা আমাকে সহ্য করতে পারে না। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আমাকে সেই কলেজে প্রথম দিন থেকেই দেখতে পারে না। তাহলে আমি যদি ওর সামনে না আসি তাহলে তো মানহার আর কোনো সমস্যা হবে না। তাই ভেবে দেখলাম এই কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিয়ে চলে যাব। আর এখানে আর থাকবোই না। ওই, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? তুই এখান থেকে চলে যাবি মানে? তোদের আগে থেকেই বলেছি যে রাগ করতে পারবি না। আর আমি তো এই পরীক্ষার পরেই চলে যাব। সো আমার সাথে তো আরও কয়েকদিন থাকতে পারছিস। আর সবসময় তো সবার সাথে যোগাযোগ হবে আমাদের। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। এখন চল বাসায় যাব। 3 জন মিলে কলেজ থেকে বের হবো। এমন সময় মানহা সামনে এসে হাজির। কিরে ছোট লোক, তুই তো দেখছি ফ্রেন্ড ভালোই গুছিয়ে নিয়েছিস। তো এদের থেকে কি কিছু ভাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছিস নাকি? আপনি তো আমাকে কলেজের প্রথম দিন থেকে দেখতে পারেন না, এখন অপমান করেই যাচ্ছেন। অথচ আমি আপনার কোনো ক্ষতি করিনি। কিন্তু সমস্যা নেই, আপনি যদি আমাকে দেখতে নাই পারেন তাহলে তো অপমান করতে আর পারবেন না। তাই এই পরীক্ষার পরে আমি এই কলেজ ছেড়ে চলে যাব। আশা করি আপনি খুশি হবেন। বলেই সবাই কলেজ থেকে বের হয়ে যাই। মনে মনে অনেক খুশি হয়। যাক, ছোট লোকটা তাহলে চলে যাবে। ওকে আর দেখতে হবে না, আমি ঠিকভাবে কলেজ করতে পারবো। মানহা খুশি মনে বাসায় চলে যায়। ওদিকে ওসি সাহেব আমার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে আমি সবথেকে বড় বিজনেসম্যান ওয়াজেদ সাহেবের ছেলে। এই কথা জানতে পেরে তো ওসির মাথা ওলটপালট হয়ে যায়। তখনই ওসি এমপির বাসায় অর্থাৎ মানহাদের বাসায় চলে যায়। তারপর এমপিকে সব খুলে বলে। সব শুনে তো এমপির চোখ কপাল উঠে যায়। এদিকে আমি বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি, রাজের কোনো সারা শব্দ নেই। তাহলে কি ওর কোনো ক্ষতি হয়ে গেল? না, এটা হতে পারে না। দরজা জোরে ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে গিয়ে যা দেখলাম তাতে তো চোখ কপাল উঠে গেছে। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। রাজ ঠিক আছে তো? সামনে তাকাতেই দেখি একটা ছেলেকে রাজ চেয়ারে বেঁধে রেখেছে। যে লিডারটা আমাকে কলেজে মেরেছিল ওর ডান হাতটা কেটে ফেলেছে। হাতে রক্তে পুরো ঘর ভেসে যাচ্ছে, ব্যথায় ছটপট করছে। ভাগ্যিস ওর মুখে অনেকখানি কাপড় গুজে রাখছে, না হলে তো চেঁচিয়ে পুরো এলাকা কাঁপিয়ে ফেলতো। এমন সময় দেখি রাজ অন্য হাতটাও কাটতেই যাচ্ছে। এই রাজ, কি করছিস কি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কেমনভাবে মারছিস কেন? ভাই, এই কুত্তার বাচ্চা আপনার গায়ে হাত দিয়েছে না, ওর এই হাত আমি রাখবো না, ওকে এভাবেই কষ্ট দিয়ে মারবো। না, তুই ওকে আর কিছুই করতে পারবি না। আমি ওকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। তুই ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যা, না হলে তো মারা যাবে। কিন্তু ভাই। কোনো কিন্তু নয়, এটা আমার আদেশ। তুই এক্ষুনি হসপিটালে নিয়ে যা। রাজা আমার কথা মতো কাজ করলো। ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে গেল। আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম, তারপর একটু বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলের দিকে রাজ বাসায় চলে আসলো। ভাই, আপনার কথা মতো ওকে হসপিটালে অ্যাডমিট করে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। তারপর রাতে ক্লাসের পড়াগুলো শেষ করে শুয়ে পড়লাম। অন্যদিকে মানহা রাতে তার বাবার সাথে খেতে বসে। খাবারের মাঝে মিটমিট করে হাসতে থাকে। মানহার বাবা বিষয়টা লক্ষ্য করে। কি রে মা, আজকে যে তোকে অনেক খুশি লাগছে, কি কারণে তুই আজ এত খুশি? জানো বাবা, সেদিন ওই যে কলেজে যে ছেলেটাকে পুলিশে দিলাম না, ওই ছোট লোকটা বলে এই কলেজ থেকে অন্য কলেজে চলে যাবে। অবশ্য ছোট লোকটা চলে গেলে আমি সব থেকে বেশি খুশি হব। যাক, আর কয়েকদিন পর ছোট লোকটাকে আর দেখতে হবে না। মারে, তুই কাকে ছোট লোক বলছিস? সেদিন ওই কলেজের ছোট লোক যাকে আমি পুলিশে দিয়েছিলাম? হ্যাঁ বাবা, ওই ছেলেটাই। ওর নাম মাহফুজ মাহমুদ। নামটা শুনেই চোখ কপালে উঠে যায়। তোর কি মাথা ঠিক আছে মানহা? তুই কাকে ছোট লোক বলছিস? যার বাবা কিনা আমাদের মতো 10টা এমপিকে তার পকেটে ভরে রাখে, তাকে? মানে কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। ওই মাহফুজ মাহমুদ
আর কেউ নয়, দেশের টপ বিজনেসম্যান মিস্টার ওয়াজেদ সাহেবের ছেলে, যে তোর বাড়ি বাড়িতে এসেছিল, যে আমার মতো 10টা এমপিকে তার পরিচয় নিচে রাখে। বাবার কথাটা শুনেই যেন পায়ের নিচ থেকে তার মাটি সরে যায়। নিজের কানকে কিছুতেই সে বিশ্বাস করতে পারছে না। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। শোন, একটু আগে উসি সাহেব এসে আমাকে খবরটা দিয়ে যায় যে ছেলেটি মিস্টার ওয়াজেদ সাহেবের। তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওর বাবার প্রত্যেকটা কথাতে ধাক্কা খেতে থাকে। মানহার কপাল ঘামতে শুরু করে দিছে। আল্লাহ গো, আমি কাকে এতদিন ছোট লোক বলে আসছি, যার বাবার এত পাওয়ার থাকার সত্ত্বেও নিজেকে ছোট করে রাখে, কোনো পাওয়ারের জোর দেখায় না। আর আমি সামান্য পাওয়ার নিয়ে ওর সাথে এভাবে কথা বলেছি। বাবা, আমি তো ওর ব্যাপারে কিছুই জানতাম না। ওর বাবা এত বড় একজন মানুষ, কিন্তু মাহফুজ সবসময় এরকম খ্যাত হয়ে থাকে কেন? ওকে তো দেখলে মনে হয় না যে এত বড় লোক। সেটা তো আমি বলতে পারবো না মা, তবে এতটুকু বলবো ছেলেটা অনেক ভালো। আর ওর সাথে যে ব্যবহার করেছি সেটা যদি ওর বাবা জানতে পারে, তাহলে আমাকে আর এই গলিতে দেখতে পারবি না। বাবা, সেদিন কলেজে যা কিছু হয়েছিল সেই সবটা আমার সাজানো প্ল্যান ছিল, কারণ ওর উপরে আমি খুব রেগেছিলাম। ওর সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি। এখন আমি কি করব? কি আবার করবি? ওর থেকে ক্ষমা চেয়ে নিবি। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে শুয়ে পড়। মানহা রুমে চলে আসে। তারপর শুয়ে শুয়ে আমার কথাগুলো ভাবতে থাকে। ভাবতে ভাবতে মানহা ঘুমিয়ে যায়। এদিকে আমি সকালবেলা উঠে নামাজটা পড়ে নিলাম। তারপর খাওয়াটা শেষ করে কলেজে চলে যাই। রিহাত, তাহসিন আগে থেকেই বসে আছে। ওদের সাথে গিয়ে আড্ডা দিলাম কিছুক্ষণ। ক্লাসের সময় হয়ে গেলে 3জন মিলে ক্লাসে চলে যাই। 2টা ক্লাস করে বাইরে বসে আছি। এমন সময় মানহা আমাদের সামনে এসে দাঁড়ালো। মনে হলো কিছু বলতে চায়। মাহফুজ, আমি কিছু বলতে চাই। সেটা আমার প্রয়োজন নেই, আপনি এখন যেতে পারেন। মাহফুজ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। এতদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ওই মানহা, এখন এখানে কি জন্য আসছিস? এতদিন যখন ওকে ছোট লোক বলে গালি দিয়েছিস, তখন এসব কথা মনে পড়ে নাই? এখন আসছিস মাপ চাইতে? রিহা, আমি কিন্তু তোর সাথে কথা বলছি না, আমি মাহফুজের সাথে কথা বলছি। সো তুই নাক না গলালেও চলবে। তুই দেখছিস না যে মাহফুজ তোর সাথে কথা বলতে চাইছে না? তবুও কেন ওকে বিরক্ত করছিস? আই চুপ করে থাক রিহা, আমাকে মাহফুজের সাথে কথা বলতে দে। মাহফুজ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর প্লিজ আপনি করে বলো না। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, ক্ষমা না চাইলেও হবে। এই তো আসেন রিহা, চল আমি বাসায় চলে যাব। তারপর 3জন মিলে উঠে চলে আসি। এদিকে মানহা আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কিছুই তো মাথায় আসছে না। চোখ দিয়ে না চাইতে জল গড়িয়ে পড়ছে। মানহা সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যায়। এদিকে আমি সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু বারবার শুধু মানহার কথাই মনে পড়ছে। হঠাৎ আজকে কি হলো? এভাবে এসে ক্ষমা চাইল কেন? আবার আমাকে অপমান করার কোনো নতুন প্ল্যান করছে মানহা? মাথায় যেন সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে মানহা দরজা বন্ধ করে কান্না করতে থাকে। সে আমার সাথে এ পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি এত বড় করে সন্তান হয়েও কোনো প্রতিবাদ করিনি। মুখ ফুটে একটুও কোনো কথা শোনায়নি। আমি আর ভাবতে থাকি, না, মাহবুজকে আমি নিজের বন্ধু বানিয়ে নিব। কাঁদতে কাঁদতে এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে বিকেলবেলা আমার ঘুম ভাঙে। মনটা অনেক খারাপ লাগছে। মায়ের কথাটা খুব বেশি মনে পড়ছে। ছোট বোন কেমন আছে, বাবা কেমন আছে, এখন তো তাদের কোনো খোঁজখবরই নিতে পারছি না। না, আনন্দে থাকলে এসব ভুলে থাকা যাবে, না হলে সম্ভব না। রাজকে নিয়ে বাইরে ঘুরতে বেরোলাম। পুরো বিকেল জুড়ে ঘুরে আসলাম। মনটা অনেক ভালো হয়ে গেল। এখন সব কষ্ট ভুলে থাকতে পারবো। বাসায় এসে ক্লাসের পড়াগুলো শেষ করলাম। আর সিদ্ধান্ত নিলাম যে কাল থেকে আর কলেজে যাব না, একেবারে পরীক্ষার দিনগুলোতে যাব। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল আর কলেজ গেলাম না। রাজ আমাকে দেখে অবাক হয়ে গেল যে আমি ঘরে বসে আছি। ভাই, আপনি কলেজে যাবেন না আজকে? না রে, ভেবেছি কয়েকদিন আর কলেজে যাব না, পরীক্ষার প্রস্তুতি নেব। ভাই, তাহলে একটা কথা বলবো, যদি রাগ না করেন। কথাটা বলতে অনেক ভয় করছে। আরে কিসের ভয়ে? আমি বাঘ না ভাল্লুক? না ভাই, আপনি বাঘও না ভাল্লুকও না, একটা ঘুমন্ত হায়না যে সব কিছুই করতে পারে। আচ্ছা ঠিক আছে, আর এত বলতে হবে না। এবার তোর আসল কথাটা বলে ফেল। ভাই, আপনি তো এই কয়দিন কলেজে যাবেন না, তাই আমি সারাদিন বাসায় একাই থাকতাম। আমার সাথে কি একটু সময় দিতে পারবেন? দুজন মিলে গল্প হাসি মজা করতে পারতাম আর কি। ওকে ঠিক আছে, তোর মনে যখন স্বাদ জেগেছি তখন আমি তোর সব ইচ্ছা পূরণ করব, কিন্তু এখন না। আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ভাই, আপনি একটু ওয়েট করেন, আমি এক্ষুনি খাবার আনতেছি। রাজ দৌড়ে খাবার আনতে চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য বসে থাকি। অন্যদিকে রিহা আর তাহসিন কলেজে এসে আমাকে খুঁজে পায় না।
কি ব্যাপার, আমি আজকে আসলাম না কেন? প্রত্যেক দিন তো তাদের আগে আমি আসি। রিহা আমাকে ফোন লাগায়। কিরে মাহফুজ, তুই আজকে কলেজে আসিস নাই কেন? কলেজে যেতে আর ভালো লাগছে না, তাই বাসায় বসে আছি। ভাবছি কয়েকদিন কলেজে যাব না, একেবারে পরীক্ষার দিন কলেজে যাব। এই কি বলিস তুই এসব? তোকে ছাড়া আমাদের আড্ডা জমবে কি করে? তুই তো সব সময় আমাদেরকে বিনোদন দিয়ে রাখিস। আমি কিছুই শুনতে চাই না। কালকেই যেন তোকে কলেজে দেখি। দেখ রিহা, এভাবে বলিস না। মানহার কথা মনে পড়তেই আর ভালো লাগছে না, তাই আর কলেজে যাই না। যদি আবার অশান্তি করতে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি পরশু কলেজে যাব। তারপর আমি ফোনটা কেটে দিই। কিরে মাহফুজ, কি বললো? বলছিল পরীক্ষা শুরুর আগে কলেজে আসবে না, বাট আমি রাগ করাতে বলে পরশু কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, চল আমরা ক্লাস করি গিয়ে। অন্যদিকে মানহা কলেজে এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। সে ক্লাসে ঢুকে যায়, কিন্তু আমাকে কোথাও সে পায় না। ক্লাসের এদিক ওদিক সে তাকায়, কিন্তু কোথাও নেই। আর ভাবে, কি ব্যাপার, আজ আমার হলোটা কি? কলেজ তো মিস করি না কখনো। একবার ভাবে যে রিহাকে জিজ্ঞাসা করবে, কিন্তু বলতে ভয় করছে যদি আবার কথা শুনিয়ে দেয়। কারণ রিহাকেও তো অনেক কথা শুনিয়েছে সে। ক্লাসটা কোনো রকম করেই মানহা বাইরে বের হয়ে আসে। মাঠে চারদিকে আবারও তাকায়, কিন্তু আমাকে নজরে পায় না। তাই মনটা খারাপ করে বাসায় চলে যায়। এদিকে আমি বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নেই, আর রাজের সাথে সময় কাটাতে থাকি। পরশু আবার কলেজে যেতে হবে। ওই মানহা আবার এসে হাজারে পেঁচাল পারবে। দূর, ভালো লাগে না। এই বড় লোকের মেয়েদের টাকার দিমাগ বড় বেশি হয়। পরদিন মানহা আবারও কলেজে যায়, কিন্তু আজও আমাকে সে পায় না। মানহার কেন জানি খারাপ লাগতে শুরু করে। এতদিন আমাকে তুচ্ছ করলেও এখন না দেখতে পেরে তার ভালো লাগছে না। তাহলে কি সে আমাকে ভালোবেসে ফেলেছে? না, এটা কিভাবে হতে পারে? ওকে তো আমি ভালোবাসি না, কিন্তু তবুও মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে, যেন মাহফুজকে দেখতে পারলেই ভালো। এদিকে আমি 2 দিন বাসায় থেকে রাজের সাথে বেশ ভালো সময় কাটিয়েছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে পা বাড়াই। আজ 2 দিন পর কলেজে যাচ্ছি, একটু অনেক খুশি লাগছে। এদিকে মানহা সকাল সকালেই কলেজে এসে বসে আছে। মনটা অনেক খারাপ, কারোর সাথে কথা বলছে না। তখন এর বান্ধবীরা আসে। কি রে মানহা, এখানে এভাবে বসে আছিস কেন? মনটাও দেখছি অনেক খারাপ। দেখ, আমার এমন কথা বলতে ভালো লাগছে না, আমাকে একা থাকতে দে। এইভাবে তো কোনো দিন আমাদের সাথে কথা বলিস নাই, তো আজকে কি হলো তোর? আর একটা বিষয় লক্ষ্য করছি আমরা, মাহফুজ 2 দিন কলেজে আসে না। তুই ওর সাথে কথা বলতে গিয়েছিলি, বাট ও কথা বলে নাই। মাহফুজ কলেজে না আসার দিন থেকেই তোকে এরকম দেখাচ্ছে। ওই ছোট লোকটার জন্য কেন এমন করছিস? ব্যাপারটা কিন্তু আমাদের মোটেও ভালো লাগছে না। তোদের কিছু ভালো লাগার দরকার নেই। তোরা যদি এখান থেকে না চলে যাস তাহলে কিন্তু একদম খুন করে ফেলবো তোদেরকে। মানহার এক বান্ধবী বলে, কি বললি তুই? খুন করে ফেলবি? কথাটা ভেবে বলতে পারলি তুই? মানহা বসা থেকে উঠে ওর বান্ধবীকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এই কুত্তা, তোকে আমি যেতে বলছি না এখান থেকে? ছোট লোকের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় মারতে পারলি? যেই তিশা ছাড়া তোর একটা ভালো সময়ও কাটতো না, আজ ওই খ্যাটটার জন্য আমাকেই চড় মারলি? তুই তো সব সময় মাহফুজকে খ্যাত ছোট লোক বলতি, আজ আমি বলাতেই আমাকে মারলি তুই? আমাকেও কি না ছোট লোক বললি? তোর টাকার অনেক বড়াই না, যাকে ইচ্ছা তাকে ছোট লোক বলে গালি দিস। তোর থেকে তো মাহফুজ অনেক ভালো। ওদের ফ্রেন্ড সার্কেলে কোনো প্রকার ঝামেলা হয় না। আজ থেকে আমি তোর ফ্রেন্ড নই, আমি মাহফুজের দলে চলে যাব। বলে তিশা সেখান থেকে চলে যায়। বাকিরা আবার মানহার কাছে থাকে না, কারণ মানহা তাদের সাথে এরকম ব্যবহার করতে পারে। এদিকে আমি কলেজের কাছে চলে এসেছি। দূর থেকে তাকিয়ে দেখি কলেজ গেটে মানহা বসে আছে। বাট আজ ওর বান্ধবীরা কোথায় গেল? ওর কাছে তো কেউই নেই, আর মনটা মনে হচ্ছে অনেক খারাপ করে রয়েছে। এরকম তো কোনো সময় থাকে না। যাই হোক, সেটা দেখে আমার লাভ নেই, আমি বরং পাশ কাটিয়ে যাব। মানহা হঠাৎই পাশ ফিরে দেখে যে আমি ওদিকে আসছি। মনটা যেন একদম খুশিতে ভরে গেল তার। আমি কাছে আসতেই আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মনে মনে ভাবছি, বাপরে, এই কলেজে আসার পর থেকেই তো জীবনে তুই আর ছোটো লোক ছাড়া ডাকেইনি, আজ আবার কি হলো? আচ্ছা বলেন, কি বলবেন? দেখো মাহফুজ, আমি তোমার আসল পরিচয় জেনে গেছি। তুমি সব থেকে বড় বিজনেসম্যান ওয়াজেদ আঙ্কেলের ছেলে। দেখো, তোমাকে আমি এতদিনে অনেক কথা শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি এত বড় মাপের মানুষ হয়েও কোনো প্রতিবাদ করো নাই। মুখ বুঝে সব সহ্য করেছো, নিজের ক্ষমতা কখনো দেখাও নাই।
সেটা ভেবে আমার অনেক খারাপ লেগেছে যে আমি কি করেছি তোমার সাথে। তুমি যদি আমার নামে নালিশ দাও তাহলে আমার বাবার এমপি পদটা হারিয়েও যেতে পারে। তোমার ব্যবহারের মাধ্যমে আমি আমার ভুল বুঝতে পারছি যে টাকার ক্ষমতা থাকলেই সব হয় না, একটা ভালো মন লাগে যেটা তোমার আছে আমার নাই। সো আমি এখন কি করতে পারি? আপনার উপরে তো আমার কোনো রাগ নেই, আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। দয়া করে আমাকে আপনি করে বলো না, তুমি করে বললে অনেক অনেক খুশি হব। আমি আমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তোমার কাছে সেদিন ক্ষমা চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি কোনো কথা বলো নাই। তারপরের দিন থেকে তুমি কলেজে আসো নাই। আমার মনের মধ্যে একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমাকে না দেখতে পেয়ে মনের ভেতরে শূন্যতা বিরাজ করছে। কেন কিছুই বুঝে উঠতে পারছি না। আমি মনে হয় কোনোভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা সম্ভব নয়। তুমি এখন আমার রাস্তা থেকে সরে যাও। আমি আর কাউকে আমার জীবনে আনতে চাই না। আর তোমার উপরে আমার কোনো রাগ নেই। আমার ক্লাস শুরু হয়ে যাবে, পথটা ছাড়ো। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবার কাছ থেকে শুনেছি ভালোবাসার মানুষকে না দেখলে বলে মনের ভেতরটা হাহাকার করে। আমার ক্ষেত্রেও তো তাই হচ্ছে। তোমাকে এই 2 দিন না দেখতে পেরে আমার মনের উপর দিয়ে যত ঝড় বয়ে গেছে। প্লিজ আমাকে তোমার করে নাও, দেখবে খুব ভালোবাসবো তোমাকে। মানহা, আমার রাস্তা ছেড়ে দাও বলছি। বলে ওকে সরিয়ে দিয়ে সামনে পা বাড়ালাম। মানহা কাঁদতে কাঁদতে কলেজ থেকে বের হয়ে গেল। সামনে তাকাতে দেখি রিহা তাহসিন দাঁড়িয়ে রয়েছে, তাই ওদের কাছে গেলাম। কিরে মাহফুজ, মানহা কি বললো তোকে? ও ছেড়ে দে তো, বলছে কিছু একটা। মাহফুজ, আমরা মানহার সব কথা এখন শুনেছি। প্রথমে তোকে অপমান করার পর ওকে আমরাও দেখতে পারতাম না, কিন্তু তুই ওর সাথে কথা না বলে চলে গেলি। তখন থেকেই মনটা বেজার করে আছে। এই 2 দিন কলেজে আসিসনি। মানহা তোকে মন থেকে অনেক খুঁজে বেরিয়েছে। আজ দেখলাম তোকে ছোট লোক বলার জন্য ওর বান্ধবীকে চড়ও মারলো। ওর ভিতরে অনেক পরিবর্তন আসছে রে। তোরাও কি শুরু করলি বলতো? এসব মেয়েরা এমনই। বড় লোকের মেয়ে শুধু টাকা খেয়ে ভালোবাসে, ওরা আসল ভালোবাসা বোঝে না। ওর কথা বলে লাভ নেই। দেখ মাহফুজ, আমরা মেয়েরা মেয়েদের মন বুঝি। ও তোকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আমি জানি তুইও মানহাকে ভালোবাসিস, কিন্তু ওর ওই রকম আচরণের জন্য ভালোবাসিস না। ওকে তুই মেনে নে। ওর ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে। আমার কথাটা আমি বললাম, বাকিটা সব তোর ইচ্ছা। ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মাথাটা পুরো জট পাকিয়ে যাচ্ছে। মানে কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তো শুধু ওর আচরণের জন্য ওকে পছন্দ করি না। তাছাড়া কে বানা চাইবে ওর পরীর মতো ওইরকম মেয়েকে বউ বানাতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে গিয়ে দেখি মানহা আজ আসেনি। মনে হয় গতকালের ঘটনা অনেক কষ্ট পেয়েছে। যাক, ব্যাপার না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তাহসিন, রিহা আর আমি ক্লাসে চলে যাই। এদিকে আমার পরীক্ষার আরও বেশি দিন নেই, তাই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসটি শেষ করে সবাই মিলে বাইরে চলে আসলাম। 3 জন মিলে আমাদের আড্ডা জায়গায় চলে আসলাম। বসে বসে আড্ডা দিতে থাকি। আমাদের আড্ডার পাশের জায়গাটা ছিল মানহাদের আড্ডা, কিন্তু এখন মানহা নেই, তাই আড্ডাটা শূন্য অবস্থায় পড়ে আছে। একটু অবশ্য খারাপ লাগছিলই। কিরে মাহফুজ, ওদের আড্ডার দিকে তাকিয়ে আছিস কেন? না রে, এমনি। কালকে মনে হয় মানহা একটু বেশি কষ্ট পেয়েছে, তাই কলেজে আসেনি। ওর আড্ডার জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আছে। মাহফুজ, আমি জানি তুই মানহাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিস। তুইও ওকে এখন মিস করা শুরু করে দিয়েছিস। আসলে কি জানিস, ভালোবাসাটা না নিজের অজান্তেই হয়, যেটা তোর আর মানহার মধ্যে হয়েছে। কিন্তু তুই এখনো তোর জেদের জন্য ওকে মেনে নিতে পারছিস না। তবে যেদিন মানহা তোর জীবন থেকে সত্যিকারের জন্য হারিয়ে যাবে, সেদিন আর ওকে 1000বার চাইলেও খুঁজে পাবি না। এত সব ইমোশনাল কথা বাদ দিয়ে এখন আড্ডা দে। আর সামনের মাসে পরীক্ষা আছে, তার প্রস্তুতি নেওয়া শুরু কর। বলে উঠে চলে আসি। কি রে রিহা, মাহফুজ এভাবে উঠে চলে গেল কেন? আর কথা শুনে শুধু ঘুরিয়ে নিচ্ছে কেন রে? আরে মানহা যে ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করেছিল, তাই মানতে পারছে না। আল্লাহ যেন ওদের দুজনকে মিল করে দেয়। হ্যাঁ, তাই যেন হয়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। পরীক্ষার দিনে চলে আসলো। আমি সকালে রেডি হয়ে তাহসিনকে ফোন করি। কিরে তাহসিন, তুই কি রেডি হয়েছিস? আমি রওনা দিয়েছি, তুই কলেজে চলে আয়। ফোনটা কেটে দিয়ে কলেজে চলে আসলাম। রিহা, তাহসিন আমার জন্য বসে আছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 30 মিনিট বাকি আছে। আমরা আড্ডায় বসে আছি। পরীক্ষার ঠিক 5 মিনিট আগে কলেজ গেট দিয়ে কালো কালারের একটা গাড়ি প্রবেশ করলো। তারপর সেখান থেকে একটা মেয়ে বের হলো। প্রথম মেয়েটাকে চিনতে না পারলেও পরে ভালো করে চিনতে পারলাম। আরে, এটা তো মানহা। শরীরের কি হাল করে ফেলেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। কলেজে সবাই মানহাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। পরীক্ষার সময় হয়ে যাওয়ায় আর সেখানে তাকাতে পারলাম না। সবগুলো পরীক্ষায় খুব ভালো হয়েছে। আমি নিজের ক্যারিয়ারটাকে সাজিয়ে নিয়েছি। রেজাল্টের আর মাত্র কয়েকদিন আছে।
সবাই নিজেদের রেজাল্টের অপেক্ষায় আছে। দেখতে দেখতে রেজাল্টের দিনও চলে আসলো। কলেজে বড় একটা মঞ্চ সাজানো হয়েছে। সব স্টুডেন্টরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা কেউ সেই মাঝখানে চেয়ারে বসে পড়লাম। একটু পর সব স্টুডেন্টরা চলে আসলো। তখন প্রিন্সিপাল স্যার মাইক্রোফোনটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের রেজাল্টের দিন। এই দিনটার জন্য তোমরা সবাই অপেক্ষায় ছিলে। আজ তোমাদের মধ্য থেকে কেউ জীবনের সামনের ধাপে এগিয়ে যাবে, আর কেউ পিছাবে। তো এই চাঞ্চল্যকর মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আর আজ আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন মিস্টার ওয়াজেদ আলী, যিনি দেশের সবথেকে বড় বিজনেসম্যান। এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্যারের কথা শুনে চোখ যেন চড়ক গেছে, কারণ আমার বাবা কলেজে আসতেছে। অনেকদিন দেখা হয় না, আর আমার আগের খারাপ কাজগুলো দেখতে পারতো না। তবে এখন আশা করি সব রাগ চলে গেছে আমার উপর থেকে। একটু পর কলেজ গেট দিয়ে 10টার মতো গাড়ি ঢুকলো। তারপর গাড়ির ভিতর থেকে বাবা বেরিয়ে আসলো। চারপাশে গার্ড দিয়ে ঘেরা। সব টিচাররা গিয়ে বাবাকে ফুল দিয়ে স্বাগত জানালেন। তারপর তাকে নিয়ে মঞ্চের মর্যাদাপূর্ণ আসনে বসানো হলো। এবার প্রিন্সিপাল স্যার মাইক্রোফোন হাতে নিলেন। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি চলে আসছেন। এখন আমাদের মূল আয়োজন শুরু করা হবে। তারপর একে একে সব স্যার ম্যাডামরা বক্তব্য দিলেন। অবশেষে প্রিন্সিপাল স্যার আবারও মাইক্রোফোন হাতে নিলেন। এখন তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে। শেষ থেকে প্রথমে যাব আমরা। আমাদের রেজাল্ট লিস্টের একদম শেষে আছে এমপি সাহেবের মেয়ে মানহা। আমি কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বাকি সবাই অবাক। আস্তে আস্তে সবার রেজাল্ট ঘোষণা করা হলো। এখন আমি ঘোষণা করব যে প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে আমাদের কলেজের গর্ব। প্রথম স্থান অধিকার করেছে মাহফুজ মাহমুদ। আমি মাহফুজকে মঞ্চে আসার অনুরোধ করছি। এই কথাটা বলার সাথে সাথে পুরো কলেজ তো হয়ে গেছে। কেউ যেন কথাটা নিতে পারছে না। যেই ছেলেকে খ্যাত ছাড়া এই কলেজের কেউ চেনে না, সেই কিনা টপ রেজাল্ট করলো। এদিকে প্রিন্সিপালের কথাটা শোনার সাথে সাথেই আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এদিকে রিহার তাহসিন তো খুশিতে আত্মহারা। কিন্তু আমি মঞ্চে যাব কি করে? আমার মতো একজন খ্যাত স্টুডেন্ট কি মঞ্চে যাবে? তাছাড়া আমার বাবা রয়েছে মঞ্চে। আমি কি করে মুখটা দেখাবো? আমি মাথা নিচু করে চুপ করে বসে আছি। তাই প্রিন্সিপাল আবারও বলে উঠল, মাহফুজ, কোথায় আছো তুমি? তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যারের কথা শেষ হতেই রিহার তাহসিন মিলে আমাকে জোর করে মঞ্চে পাঠিয়ে দিল। আমি মাথাটা নিচু করে মঞ্চে উঠে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার বললেন, সে কি মাহফুজ, তুমি এরকম মাথা নিচু করে আছো কেন? তুমি আমাদের কলেজে গর্ব, আর তুমি এভাবে মাথা নিচু করে থাকো তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। তোমাকে মাথা উঁচু করতে বলছি। এখন আর আমি কি করব? স্যারের কথাটা না শুনলে যে স্যারকে অপমান করা হবে, তাই কোনো উপায় না পেয়ে আমি মাথাটা উঁচু করলাম। আর তখনই প্রধান অতিথি মানে আমাকে বাবা দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। এত বড় একজন ব্যবসায়ী সেখানে এরকম একটা খ্যাত ছেলেকে জড়িয়ে ধরলো। এদিকে স্যারও তো অবাক হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারছে না। আর এদিকে বাবা তো আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আমিও নিজেকে সামলে রাখতে পারলাম না। চোখ থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে লাগলো। কিছু সময় পর বাবা চোখের পানি মুছে নিয়ে মাইক্রোফোনটা হাতে নিল। তারপর বলতে লাগলো, আপনারা সবাই অবাক হচ্ছেন তো যে আমি কি জন্য তাকে এভাবে জড়িয়ে ধরলাম? তাহলে শুনুন সবাই, এই মাহফুজ হলো আমার সন্তান। একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমাদের থেকে অনেক দিন আলাদা ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে এই কলেজে পড়ে। আমি প্রাউড ফিল করছি যে আমার ছেলে এই কলেজে টপার হয়েছে। বাবার কথা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। সব শিক্ষকরাও তো খুব খুশি যে ওয়াজেদ সাহেবের ছেলে তাদের কলেজে পড়ে। স্টুডেন্টরা সবাই মনে মনে বলছে, মাহফুজ এত ধনী লোকের ছেলে, কিন্তু এরকম খ্যাত হয়ে থাকে কেন? সবাই কানাঘোষা শুরু করে দিয়েছে। কেউ কিছুই বুঝতে পারছে না। তখনই বাবা আবারও বলতে থাকেন, আপনারা তো সবাই আগুন নামক ছেলেটাকে চেনে থাকবেন, যে এই শহরের নামকরা মাস্তান। আগুনকে চেনে না এমন কোনো লোক নাই। আর এই আগুনটাই কে জানেন? এই মাহফুজ আমার ছেলেই হলো এই সেই আগুন। বাবার প্রত্যেকটা কথাতে যেন সবাই বড় ধরনের ধাক্কা খেতে লাগলো। সবাই পুরো অবাক হয়ে বসে আছে। আমি স্টেজ থেকে নামলে সবাই সাক্ষাৎ করতে আসে। তখন মানহা আমার সাথে কথা বলতে আসে, কিন্তু আমি কথা বলি না। মানহা কাঁদতে কাঁদতে চলে যায়। সবার সাথে কথা বলে আমি একটু ফ্রি হই। তখন আমার আব্বু আসে। কিরে, এখনো কি আমার সাথে কথা বলবি না? কি যে বলো না বাবা, তোমার সাথে কথা না বলে কি থাকতে পারি? তো এবার তো বাসায় যাবি? হ্যাঁ চলো। তারপর আমি রিহাত তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। একটু পরেই আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কে বলছেন? আমি মানহার বাবা। মানহা তোমাকে না পাওয়ার জন্য সুইসাইড করার চেষ্টা করছিল, কিন্তু ওর আম্মু ওকে ঠিক সময়ই দেখে ফেলে, তাই ওকে হসপিটালে নিয়ে আসছি।
ওর যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি দেখে নিব। কথাটা শুনেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি বুঝতে পারিনি মানহা এমন একটা কাজ করবে। ফোন কেটে দিয়ে ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে হসপিটালে চলে গেলাম। মানহাকে আইসিইউতে রাখা হয়েছে। ঠিক সময়ে না নিয়ে আসলে এতক্ষণে কিছু একটা হয়ে যেত। এখন সমস্যা নেই, একটু পরে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে দোয়া করলাম যাতে মানহার জ্ঞান ফিরে আসে, না হলে ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু পর একজন নার্স এসে বলল যে রোগীর জ্ঞান ফিরেছে। মানহার বাবা মা গিয়ে দেখা করে আসলো। তারপর আমাকে যেতে বলল। আইসিইউ রুমের সামনে গিয়ে দেখি মানহা শুয়ে আছে। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। সরি মানহা, এরকম আর কখনো হবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করে থেকো না, মাফ করে দাও। করতে পারি একটা শর্তে, আমাকে এখন কিস করতে হবে, তারপর বিয়ে করতে হবে। না মানে বিয়ে করব, বাট এখন কিস করতে পারবো না আমি। কি বললে? না না করছি তো, এত রেগে যায় কেন? তারপর মানহা ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। আরে পাঠক ভাইয়েরা, আপনারা এখনও রয়েছেন এখানে তামাশা দেখতে? যান, বিয়ের পর নিজের বউয়ের সাথে রোমান্স করেন। আমার কি আর লজ্জা করে না? তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। গল্পটা এখানেই শেষ, পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। ওই চুপ করে থাক রিহা, আমাকে মাহফুজের সাথে কথা বলতে দে। মাহফুজ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর প্লিজ আপনি করে বলো না। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, ক্ষমা না চাইলেও হবে। এই তো আসেন রিহা, চল আমি বাসায় চলে যাব। তারপর তিনজন মিলে উঠে চলে আসি। এদিকে মানহা আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছুই তো মাথায় আসছে না। চোখ দিয়ে না চাইতে জল গড়িয়ে পড়ছে। মানহা সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যায়। এদিকে আমি সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু বারবার শুধু মানহার কথাই মনে পড়ছে। হঠাৎ আজকে কি হলো? এভাবে এসে ক্ষমা চাইলো কেন? আবার আমাকে অপমান করার কোনো নতুন প্ল্যান করছে মানহা? মাথায় যেন সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে মানহা দরজা বন্ধ করে কান্না করতে থাকে। সে আমার সাথে এ পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি এত বড় করে সন্তান হয়েও কোনো প্রতিবাদ করিনি, মুখ ফুটে একটুও কোনো কথা শোনায়নি। আমি আর ভাবতে থাকি, না, মাহবুজকে আমি নিজের বন্ধু বানিয়ে নিব। কাঁদতে কাঁদতে এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে বিকেলবেলা আমার ঘুম ভাঙে, মনটা অনেক খারাপ লাগছে। মায়ের কথাটা খুব বেশি মনে পড়ছে। ছোট বোন কেমন আছে, বাবা কেমন আছে, এখন তো তাদের কোনো খোঁজখবরই নিতে পারছি না। না, আনন্দে থাকলে এসব ভুলে থাকা যাবে, না হলে সম্ভব না। রাজকে নিয়ে বাইরে ঘুরতে বেরোলাম, পুরো বিকেল জুড়ে ঘুরে আসলাম। মনটা অনেক ভালো হয়ে গেল, এখন সব কষ্ট ভুলে থাকতে পারবো। বাসায় এসে ক্লাসের পড়াগুলো শেষ করলাম, আর সিদ্ধান্ত নিলাম যে কাল থেকে আর কলেজে যাব না, একেবারে পরীক্ষার দিনগুলোতে যাব। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল আর কলেজ গেলাম না। রাজ আমাকে দেখে অবাক হয়ে গেল যে আমি ঘরে বসে আছি। ভাই, আপনি কলেজে যাবেন না আজকে? না রে, ভেবেছি কয়েকদিন আর কলেজে যাব না, পরীক্ষার প্রস্তুতি নেব। ভাই, তাহলে একটা কথা বলবো, যদি রাগ না করেন। কথাটা বলতে অনেক ভয় করছে। আরে কিসের ভয়ে? আমি বাঘ না ভাল্লুক? না ভাই, আপনি বাঘও না ভাল্লুকও না, একটা ঘুমন্ত হায়না যে সব কিছুই করতে পারে। আচ্ছা ঠিক আছে, আর এত বলতে হবে না, এবার তোর আসল কথাটা বলে ফেল। ভাই, আপনি তো এই কয়দিন কলেজে যাবেন না, তাই আমি সারাদিন বাসায় একাই থাকতাম। আমার সাথে কি একটু সময় দিতে পারবেন? দুজন মিলে গল্প হাসি মজা করতে পারতাম আর কি। ওকে ঠিক আছে, তোর মনে যখন স্বাদ জেগেছেই তখন আমি তোর সব ইচ্ছা পূরণ করব, কিন্তু এখন না, আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ভাই, আপনি একটু ওয়েট করেন, আমি এক্ষুনি খাবার আনতেছি। রাজ দৌড়ে খাবার আনতে চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাবারের জন্য বসে থাকি। অন্যদিকে রিহা আর তাহসিন কলেজে এসে আমাকে খুঁজে পায় না। কি ব্যাপার, আমি আজকে আসলাম না কেন? প্রত্যেক দিন তো তাদের আগে আমি আসি। রিহা আমাকে ফোন লাগায়। কিরে মাহফুজ, তুই আজকে কলেজে আসিস নাই কেন? কলেজে যেতে আর ভালো লাগছে না, তাই বাসায় বসে আছি। ভাবছি কয়েকদিন কলেজে যাব না, একেবারে পরীক্ষার দিন কলেজে যাব। এই কি বলিস তুই এসব? তোকে ছাড়া আমাদের আড্ডা জমবে কি করে? তুই তো সব সময় আমাদেরকে বিনোদন দিয়ে রাখিস। আমি কিছুই শুনতে চাই না, কালকেই যেন তোকে কলেজে দেখি। দেখ রিহা, এভাবে বলিস না, মানার কথা মনে পড়তেই আর ভালো লাগছে না, তাই আর কলেজে যাই না, যদি আবার অশান্তি করতে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি পরশু কলেজে যাব। তারপর আমি ফোনটা কেটে দেই। কিরে মাহফুজ, কি বললো? বলছিল পরীক্ষা শুরুর আগে কলেজে আসবে না, বাট আমি রাগ করাতে বলে পরশু কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, চল আমরা ক্লাস করি গিয়ে। অন্যদিকে মানা কলেজে এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। সে ক্লাসে ঢুকে যায়, কিন্তু আমাকে কোথাও সে পায় না। ক্লাসের এদিক ওদিক সে তাকায়, কিন্তু কোথাও নেই, আর ভাবে কি ব্যাপার,
আজ আমার হলোটা কি? কলেজ তো মিস করি না কখনো। একবার ভাবে যে রেহাকে জিজ্ঞাসা করবে, কিন্তু বলতে ভয় করছে যদি আবার কথা শুনিয়ে দেয়। কারণ রেহাকেও তো অনেক কথা শুনিয়েছে সে। ক্লাসটা কোনো রকম করেই মানহা বাইরে বের হয়ে আসে, মাঠে চারদিকে আবারও তাকায়, কিন্তু আমাকে নজরে পায় না। তাই মনটা খারাপ করে বাসায় চলে যায়। এদিকে আমি বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নেই আর রাজের সাথে সময় কাটাতে থাকি। পরশু আবার কলেজে যেতে হবে। ওই মানহা আবার এসে আজারে পেঁচাল পারবে। দূর, ভালো লাগে না। এই বড় লোকের মেয়েদের টাকার দিমাগ বড় বেশি হয়। পরদিন মানহা আবারও কলেজে যায়, কিন্তু আজও আমাকে সে পায় না। মানহার কেন জানি খারাপ লাগতে শুরু করে। এতদিন আমাকে তুচ্ছ করলেও এখন না দেখতে পেরে তার ভালো লাগছে না। তাহলে কি সে আমাকে ভালোবেসে ফেলেছে? না, এটা কিভাবে হতে পারে? ওকে তো আমি ভালোবাসি না, কিন্তু তবুও মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে, যেন মাহফুজকে দেখতে পারলেই ভালো। এদিকে আমি 2 দিন বাসায় থেকে রাজের সাথে বেশ ভালো সময় কাটিয়েছি। তো সকালবেলা উঠে ফ্রেশে কলেজের দিকে পা বাড়াই। আজ 2 দিন পর কলেজে যাচ্ছি, একটু অনেক খুশি লাগছে। এদিকে মানহা সকাল সকালই কলেজে এসে বসে আছে। মনটা অনেক খারাপ, কারোর সাথে কথা বলছে না। তখন এর বান্ধবীরা আসে। কি রে মানহা, এখানে এভাবে বসে আছিস কেন? মনটাও দেখছি অনেক খারাপ। দেখ, আমার এমন কথা বলতে ভালো লাগছে না, আমাকে একা থাকতে দে। এইভাবে তো কোনোদিন আমাদের সাথে কথা বলিস নাই, তো আজকে কি হলো তোর? আর একটা বিষয় লক্ষ্য করছি আমরা, মাহফুজ 2 দিন কলেজে আসে না। তুই ওর সাথে কথা বলতে গিয়েছিলি, বাট ও কথা বলে নাই। মাহফুজ কলেজে না আসার দিন থেকেই তোকে এরকম দেখাচ্ছে। ওই ছোট লোকটার জন্য কেন এমন করছিস? ব্যাপারটা কিন্তু আমাদের মোটেও ভালো লাগছে না। তোদের কিছু ভালো লাগার দরকার নেই। তোরা যদি এখান থেকে না চলে যাস তাহলে কিন্তু একদম খুন করে ফেলবো তোদেরকে। মানহার এক বান্ধবী বলে, কি বললি তুই? খুন করে ফেলবি? কথাটা এভাবে বলতে পারলি তুই? মানহা বসা থেকে উঠে ওর বান্ধবীকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এই কুত্তা, তোকে আমি যেতে বলছি না এখান থেকে? ছোট লোকের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় মারতে পারলি? যেই তিশা ছাড়া তোর একটা ভালো সময়ও কাটতো না, আজ ওই খ্যাটটার জন্য আমাকেই চড় মারলি? তুই তো সব সময় মাহফুজকে খ্যাত ছোট লোক বলতি, আজ আমি বলাতেই আমাকে মারলি তুই? আমাকেও কি না ছোট লোক বললি? তোর টাকার অনেক বড়াই না, যাকে ইচ্ছা তাকে ছোট লোক বলে গালি দিস। তোর থেকে তো মাহফুজ অনেক ভালো। ওদের ফ্রেন্ড সার্কেলে কোনো প্রকার ঝামেলা হয় না। আজ থেকে আমি তোর ফ্রেন্ড নই, আমি মাহফুজের দলে চলে যাব। বলে তিশা সেখান থেকে চলে যায়। বাকিরা আবার মানহার কাছে থাকে না, কারণ মানহা তাদের সাথে এরকম ব্যবহার করতে পারে। এদিকে আমি কলেজের কাছে চলে এসেছি। দূর থেকে তাকিয়ে দেখি কলেজ গেটে মানহা বসে আছে। বাট আজ ওর বান্ধবীরা কোথায় গেল? ওর কাছে তো কেউই নেই, আর মনটা মনে হচ্ছে অনেক খারাপ করে রয়েছে। এরকম তো কোনো সময় থাকে না। যাই হোক, সেটা দেখে আমার লাভ নেই, আমি বরং পাশ কাটিয়ে যাব। মানহা হঠাৎই পাশ ফিরে দেখে যে আমি ওদিকে আসছি। মনটা যেন একদম খুশিতে ভরে গেল তার। আমি কাছে আসতেই আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মনে মনে ভাবছি, বাপরে, এই কলেজে আসার পর থেকেই তো জীবনে তুই আর ছোট লোক ছাড়া ডাকেইনি, আজ আবার কি হলো? আচ্ছা বলেন, কি বলবেন? দেখো মাহফুজ, আমি তোমার আসল পরিচয় জেনে গেছি। তুমি সব থেকে বড় বিজনেসম্যান ওয়াজেদ আঙ্কেলের ছেলে। দেখো, তোমাকে আমি এতদিনে অনেক কথা শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি এত বড় মাপের মানুষ হয়েও কোনো প্রতিবাদ করো নাই। মুখ বুঝে সব সহ্য করেছো, নিজের ক্ষমতা কখনো দেখাও নাই। সেটা ভেবে আমার অনেক খারাপ লেগেছে যে আমি কিনা কি করেছি তোমার সাথে। তুমি যদি আমার নামে নালিশ দাও তাহলে আমার বাবার এমপি পদটা হারিয়েও যেতে পারে। তোমার ব্যবহারের মাধ্যমে আমি আমার ভুল বুঝতে পারছি যে টাকার ক্ষমতা থাকলেই সব হয় না। একটা ভালো মন লাগে, যেটা তোমার আছে আমার নাই। সো আমি এখন কি করতে পারি? আপনার উপরে তো আমার কোনো রাগ নেই, আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। দয়া করে আমাকে আপনি করে বলো না, তুমি করে বললে অনেক অনেক খুশি হব। আমি আমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তোমার কাছে সেদিন ক্ষমা চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি কোনো কথা বলো নাই। তারপরের দিন থেকে তুমি কলেজে আসো নাই। আমার মনের মধ্যে একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমাকে না দেখতে পেয়ে মনের ভেতরে শূন্যতা বিরাজ করছে। কেন কিছুই বুঝে উঠতে পারছি না। আমি মনে হয় কোনোভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা সম্ভব নয়। তুমি এখন আমার রাস্তা থেকে সরে যাও। আমি আর কাউকে আমার জীবনে আনতে চাই না। আর তোমার উপরে আমার কোনো রাগ নেই। আমার ক্লাস শুরু হয়ে যাবে, পড়টা ছাড়ো।
কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবার কাছ থেকে শুনেছি ভালোবাসার মানুষকে না দেখলে বলে মনের ভেতরটা হাহাকার করে। আমার ক্ষেত্রেও তো তাই হচ্ছে। তোমাকে এই 2 দিন না দেখতে পেরে আমার মনের উপর দিয়ে যত ঝড় বয়ে গেছে। প্লিজ আমাকে তোমার করে নাও, দেখবে খুব ভালোবাসবো তোমাকে। মানহা, আমার রাস্তা ছেড়ে দাও বলছি। বলে ওকে সরিয়ে দিয়ে সামনে পা বাড়ালাম। মানহা কাঁদতে কাঁদতে কলেজ থেকে বের হয়ে গেল। সামনে তাকাতে দেখি রিহা তাহসিন দাঁড়িয়ে রয়েছে, তাই ওদের কাছে গেলাম। কিরে মাহফুজ, মানহা কি বললো তোকে? ও ছেড়ে দে তো, বলছে কিছু একটা। মাহফুজ, আমরা মানহার সব কথা এখন শুনেছি। প্রথমে তোকে অপমান করার পর ওকে আমরাও দেখতে পারতাম না, কিন্তু তুই ওর সাথে কথা না বলে চলে গেলি। তখন থেকেই মনটা বেজার করে আছে। এই 2 দিন কলেজে আসিসনি। মানহা তোকে মন থেকে অনেক খুঁজে বেরিয়েছে। আজ দেখলাম তোকে ছোট লোক বলার জন্য ওর বান্ধবীকে চড়ও মারলো। ওর ভিতরে অনেক পরিবর্তন আসছে রে। তোরাও কি শুরু করলি বলতো? এসব মেয়েরা এমনই, বড় লোকের মেয়ে শুধু টাকা খেয়ে ভালোবাসে, ওরা আসল ভালোবাসা বোঝে না। ওর কথা বলে লাভ নেই। দেখ মাহফুজ, আমরা মেয়েরা মেয়েদের মন বুঝি। ও তোকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আমি জানি তুইও মানহাকে ভালোবাসিস, কিন্তু ওর ওই রকম আচরণের জন্য ভালোবাসিস না। ওকে তুই মেনে নে, ওর ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে। আমার কথাটা আমি বললাম, বাকিটা সব তোর ইচ্ছা। ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মাথাটা পুরো জট পাকিয়ে যাচ্ছে। মানা কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তো শুধু ওর আচরণের জন্য ওকে পছন্দ করি না, তাছাড়া কে বানা চাইবে ওর পরীর মতো ওরকম মেয়েকে বউ বানাতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে গিয়ে দেখি মানহা আজ আসেনি। মনে হয় গতকালের ঘটনা অনেক কষ্ট পেয়েছে। যাক, ব্যাপার না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তাহসিন, রিহা আর আমি ক্লাসে চলে যাই। এদিকে আমার পরীক্ষার আরও বেশি দিন নেই, তাই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসটি শেষ করে সবাই মিলে বাইরে চলে আসলাম। 3 জন মিলে আমাদের আড্ডা জায়গায় চলে আসলাম। বসে বসে আড্ডা দিতে থাকি। আমাদের আড্ডার পাশের জায়গাটা ছিল মানহাদের আড্ডা, কিন্তু এখন মানহা নেই, তাই আড্ডাটা শূন্য অবস্থায় পড়ে আছে। একটু অবশ্য খারাপ লাগছিলই। কিরে মাহফুজ, ওদের আড্ডার দিকে তাকিয়ে আছিস কেন? না রে, এমনি। কালকে মনে হয় মানহা একটু বেশি কষ্ট পেয়েছে, তাই কলেজে আসেনি। ওর আড্ডার জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আছে। মাহফুজ, আমি জানি তুই মানহাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিস। তুইও ওকে এখন মিস করা শুরু করে দিয়েছিস। আসলে কি জানিস, ভালোবাসাটা না নিজের অজান্তেই হয়, যেটা তোর আর মানহার মধ্যে হয়েছে। কিন্তু তুই এখনো তোর জেদের জন্য ওকে মেনে নিতে পারছিস না। তবে যেদিন মানহা তোর জীবন থেকে সত্যিকারের জন্য হারিয়ে যাবে, সেদিন আর ওকে 1000বার চাইলেও খুঁজে পাবি না। এত সব ইমোশনাল কথা বাদ দিয়ে এখন আড্ডা দে। আর সামনের মাসে পরীক্ষা আছে, তার প্রস্তুতি নেওয়া শুরু কর। বলে উঠে চলে আসি। কিরে রিহা, মাহফুজ এভাবে উঠে চলে গেল কেন? আর কথা শুনে শুধু ঘুরিয়ে নিচ্ছে কেন রে? আরে মানহা যে ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করেছিল, তাই মানতে পারছে না। আল্লাহ যেন ওদের দুজনকে মিল করে দেয়। হ্যাঁ, তাই যেন হয়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। পরীক্ষার দিনও চলে আসলো। আমি সকালে রেডি হয়ে তাহসিনকে ফোন করি। কিরে তাহসিন, তুই কি রেডি হয়েছিস? আমি রওনা দিয়েছি, তুই কলেজে চলে আয়। ফোনটা কেটে দিয়ে কলেজে চলে আসলাম। রিহা, তাহসিন আমার জন্য বসে আছে। পরীক্ষা শুরু হতে আর মাত্র 30 মিনিট বাকি আছে। আমরা আড্ডায় বসে আছি। পরীক্ষার ঠিক 5 মিনিট আগে কলেজ গেট দিয়ে কালো কালারের একটা গাড়ি প্রবেশ করলো। তারপর সেখান থেকে একটা মেয়ে বের হলো। প্রথম মেয়েটাকে চিনতে না পারলেও পরে ভালো করে চিনতে পারলাম। আরে, এটা তো মানহা। শরীরের কি হাল করে ফেলেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। কলেজে সবাই মানহাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। পরীক্ষার সময় হয়ে যাওয়ায় আর সেখানে তাকাতে পারলাম না। সবগুলো পরীক্ষায় খুব ভালো হয়েছে। আমি নিজের ক্যারিয়ারটাকে সাজিয়ে নিয়েছি। রেজাল্টের আর মাত্র কয়েকদিন আছে। সবাই নিজেদের রেজাল্টের অপেক্ষায় আছে। দেখতে দেখতে রেজাল্টের দিনও চলে আসলো। কলেজে বড় একটা মঞ্চ সাজানো হয়েছে। সব স্টুডেন্টরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা গিয়েও সেই মাঝখানে চেয়ারে বসে পড়লাম। একটু পর সব স্টুডেন্টরা চলে আসলো। তখন প্রিন্সিপাল স্যার মাইক্রোফোনটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের রেজাল্টের দিন। এই দিনটার জন্য তোমরা সবাই অপেক্ষায় ছিলে। আজ তোমাদের মধ্য থেকে কেউ জীবনের সামনের ধাপে এগিয়ে যাবে, আর কেউ পিছাবে। তো এই চাঞ্চল্যকর মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আর আজ আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন মিস্টার ওয়াজেদ আলী, যিনি দেশের সবথেকে বড় বিজনেসম্যান। এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্যারের কথা শুনে চোখ যেন চড়ক গেছে, কারণ আমার বাবা কলেজে আসতেছে। অনেকদিন দেখা হয় না, আর আমার আগের খারাপ কাজগুলো দেখতে পারতো না। তবে এখন আশা করি সব রাগ চলে গেছে আমার উপর থেকে। একটু পর কলেজ গেট দিয়ে 10টার মতো গাড়ি ঢুকলো। তারপর গাড়ির ভিতর থেকে বাবা বেরিয়ে আসলো। চারপাশে গার্ড দিয়ে ঘেরা। সব টিচাররা গিয়ে
বাবাকে ফুল দিয়ে স্বাগত জানালেন। তারপর তাকে নিয়ে মঞ্চের মর্যাদাপূর্ণ আসনে বসানো হলো। এবার প্রিন্সিপাল স্যার মাইক্রোফোন হাতে নিলেন। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি চলে আসছেন, এখন আমাদের মূল আয়োজন শুরু করা হবে। তারপর একে একে সব স্যার ম্যাডামরা বক্তব্য দিলেন। অবশেষে প্রিন্সিপাল স্যার আবারও মাইক্রোফোন হাতে নিলেন। এখন তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে। শেষ থেকে প্রথমে যাব আমরা। আমাদের রেজাল্ট লিস্টের একদম শেষে আছে এমপি সাহেবের মেয়ে মানহা। আমি কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বাকি সবাই অবাক। আস্তে আস্তে সবার রেজাল্ট ঘোষণা করা হলো। এখন আমি ঘোষণা করব যে প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে আমাদের কলেজের গর্ব। প্রথম স্থান অধিকার করেছে মাহফুজ মাহমুদ। আমি মাহফুজকে মঞ্চে আসার অনুরোধ করছি। এই কথাটা বলার সাথে সাথে পুরো কলেজ তো থ হয়ে গেছে। কেউ যেন কথাটা নিতে পারছে না। যেই ছেলেকে খ্যাত ছাড়া এই কলেজের কেউ চেনে না, সেই কিনা টপ রেজাল্ট করলো। এদিকে প্রিন্সিপালের কথাটা শোনার সাথে সাথেই আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এদিকে রিহার তাহসিন তো খুশিতে আত্মহারা। কিন্তু আমি মঞ্চে যাব কি করে? আমার মতো একজন খ্যাতি স্টুডেন্ট কি মঞ্চে যাবে? তাছাড়া আমার বাবা রয়েছে মঞ্চে, আমি কি করে মুখটা দেখাবো? আমি মাথা নিচু করে চুপ করে বসে আছি। তাই প্রিন্সিপাল আবারও বলে উঠল, মাহফুজ, কোথায় আছো তুমি? তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যারের কথা শেষ হতেই রিহার তাহসিন মিলে আমাকে জোর করে মঞ্চে পাঠিয়ে দিল। আমি মাথাটা নিচু করে মঞ্চে উঠে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার বললেন, সে কি মাহফুজ, তুমি এরকম মাথা নিচু করে আছো কেন? তুমি আমাদের কলেজে গর্ব, আর তুমি এভাবে মাথা নিচু করে থাকো তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। তোমাকে মাথা উঁচু করতে বলছি। এখন আর আমি কি করব? স্যারের কথাটা না শুনলে যে স্যারকে অপমান করা হবে, তাই কোনো উপায় না পেয়ে আমি মাথাটা উঁচু করলাম। আর তখনই প্রধান অতিথি মানে আমাকে বাবা দেখতে পেয়ে আমাকে জোরে ধরে কেঁদে দিল। সবাই তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। এত বড় একজন ব্যবসায়ী সেখানে এরকম একটা খ্যাত ছেলেকে জড়িয়ে ধরলো। এদিকে স্যারও তো অবাক হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারছে না। আর এদিকে বাবা তো আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আমিও নিজেকে সামলে রাখতে পারলাম না। চোখ থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে লাগলো। কিছু সময় পর বাবা চোখের পানি মুছে নিয়ে মাইক্রোফোনটা হাতে নিল। তারপর বলতে লাগলো, আপনারা সবাই অবাক হচ্ছেন তো যে আমি কি জন্য তাকে এভাবে জড়িয়ে ধরলাম? তাহলে শুনুন সবাই, এই মাহফুজ হলো আমার সন্তান। একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমাদের থেকে অনেক দিন আলাদা ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে এই কলেজে পড়ে। আমি প্রাউড ফিল করছি যে আমার ছেলে এই কলেজে টপার হয়েছে। বাবার কথা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। সব শিক্ষকরাও তো খুব খুশি যে ওয়াজির সাহেবের ছেলে তাদের কলেজে পড়ে। স্টুডেন্টরা সবাই মনে মনে বলছে, মাহফুজ এত ধনী লোকের ছেলে, কিন্তু এরকম খ্যাত হয়ে থাকে কেন? সবাই কানাঘোষা শুরু করে দিয়েছে। কেউ কিছুই বুঝতে পারছে না। তখনই বাবা আবারও বলতে থাকেন, আপনারা তো সবাই আগুন নামক ছেলেটাকে চেনে থাকবেন, যে এই শহরের নামকরা মাস্তান। আগুনকে চেনে না এমন কোনো লোক নাই। আর এই আগুনটাই কে জানেন? এই মাহফুজ আমার ছেলেই হলো এই সেই আগুন। বাবার প্রত্যেকটা কথাতে যেন সবাই বড় ধরনের ধাক্কা খেতে লাগলো। সবাই পুরো অবাক হয়ে বসে আছে। আমি স্টেজ থেকে নামলে সবাই সাক্ষাৎ করতে আসে। তখন মানহা আমার সাথে কথা বলতে আসে, কিন্তু আমি কথা বলি না। মানহা কাঁদতে কাঁদতে চলে যায়। সবার সাথে কথা বলে আমি একটু ফ্রি হই। তখন আমার আব্বু আসে। কিরে, এখনো কি আমার সাথে কথা বলবি না? কি যে বলো না বাবা, তোমার সাথে কথা না বলে কি থাকতে পারি? তো এবার তো বাসায় যাবি? হ্যাঁ চলো। তারপর আমি রিহাত তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। একটু পরে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কে বলছেন? আমি মানহার বাবা। মানহা তোমাকে না পাওয়ার জন্য সুইসাইড করার চেষ্টা করছিল, কিন্তু ওর আম্মু ওকে ঠিক সময়ই দেখে ফেলে, তাই ওকে হসপিটালে নিয়ে আসছি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি দেখে নিব। কথাটা শুনেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি বুঝতে পারিনি মানহা এমন একটা কাজ করবে। ফোন কেটে দিয়ে ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে হসপিটালে চলে গেলাম। মানহাকে আইসিইউতে রাখা হয়েছে। ঠিক সময়ে না নিয়ে আসলে এতক্ষণে কিছু একটা হয়ে যেত। এখন সমস্যা নেই, একটু পরে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে দোয়া করলাম যাতে মানহার জ্ঞান ফিরে আসে, না হলে ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু পর একজন নার্স এসে বললো যে রোগীর জ্ঞান ফিরেছে। মানহার বাবা মা গিয়ে দেখা করে আসলো। তারপর আমাকে যেতে বলল। আইসিইউ রুমের সামনে গিয়ে দেখে মানহা শুয়ে আছে। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। সরি মানহা, এরকম আর কখনো হবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ রাগ করে থেকো না, মাফ করে দাও। করতে পারি একটা সত্ত্বে, আমাকে এখন কিস করতে হবে, তারপর বিয়ে করতে হবে। না মানে বিয়ে করব, বাট এখন কিস করতে পারবো না আমি। কি বললে? না না করছি তো, এত রেগে যায় কেন? তারপর মানহা ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল।
আরে পাঠক ভাইয়েরা, আপনারা এখনও রয়েছেন এখানে তামাশা দেখতে? যান, বিয়ের পর নিজের বউয়ের সাথে রোমান্স করেন। আমার কি আর লজ্জা করে না? তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি এখানেই শেষ। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।